বসুন স্যার, স্যার বসুন। ঠিক আছে নাস্তা মিষ্টি নাকি জাল খাবেন? আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা হচ্ছে 6 পেজ না? ইয়েস স্যার। 6 পেজ। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করিও। মনিটরের মধ্যে কে বললো? স্যার বললো তো বেলাল। আমার নাম আর একজন হচ্ছে কি নাম? স্যার আফনান। ওই দুইজন নাম মনিটর। অনলাইনে ক্লাস তো তোমরা আমার চেয়ে এক্সপার্ট, যেহেতু অনেকদিন তোমরা একটু মাঝে মধ্যে রেসপন্স করলে ভালো, না হলে বারবার যখন জিজ্ঞেস করা হয় ক্লাসে হ্যাম্পার হয়। ঠিক আছে, আবার নেট উঠানো একটা ফ্যাক্টর, অনেক সময় দেখা যায় আমি বলেই যাচ্ছি নেট অফ হয়ে আছে। ঠিক আছে, পার্টিসিপেন্ট 30 পারবে না? আমাদের রেগুলার পার্টিসিপেন্ট কি আরেকটু বেশি হয় না 50 জনে? জি স্যার, হয় স্যার। 44 45 পর্যন্ত হয় স্যার। আমরা কি অপেক্ষা করব? না স্যার, এসে যাবে স্যার, আপনি শুরু করে দেন। ওকে, একটু প্রাথমিক আলাপ আলোচনা করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোভিড পরিস্থিতিতে অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, এটা অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। অনেক মাস ধরে সবাই বাসায় আটকে আছো এবং সুস্থ আছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সাথে প্রযুক্তির কল্যাণে আমরা একটু ক্লাস করতে পারতেছি, পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেছি। ডেফিনেটলি এটাও একটা আল্লাহর রহমত, এবং দোয়া করতেছি যেন আল্লাহ আমাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আশা করি সবাই ভালো আছো। আর অনলাইনের একটু আবার ব্যাড ইফেক্টও আছে। জুমের মধ্যে মোটামুটি অডিও এবং ভিডিও অফ করে ঘুম দিয়ে ক্লাস শেষে উঠা যায়। তারপরে হলো অনেকে দেখা যায় পার্সেন্টেজের সময় এসে উপস্থিত হয়, আবার অনেকে হচ্ছে খুব অ্যাটেন্টিভও থাকে। গুড। আমি যেটা বলবো সেটা হলো, আবার তোমরা প্রফেশনাল প্রপ দেয় নাই না? তোমাদের আবার ফার্স্ট প্রপ শেষ করো নাই, ওদিকে একটা হেডেক বা টেনশন রয়ে গেছে। আমার যেটা মানে অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে সমান তালে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বেটার। ঠিক আছে, প্রফেশনাল পরীক্ষা কখন হবে সে টেনশন না করে ওটার পাশাপাশি ওটার ক্লাস ওই পড়াশোনার পাশাপাশি এখানকার রেগুলার পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, আমরা খুব বেশি প্রেশার দিব না। আপনার ঈদ অনুসারে অবশ্যই ক্লাস করে ফেলছো তোমরা। আমরা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু সময় আছে আমরা ডিটেলস পড়াবো, আস্তে আস্তে পড়াবো, ডিটেলস পড়াবো, প্র্যাকটিক্যাল কাজে লাগে এরকম জিনিসগুলো আর একটু বুঝে বুঝে পড়াবো। ঠিক আছে, হয়তো সরাসরি ক্লাস নিলে দেখা যাবে এটা আরো বেশি ইফেক্টিভ হয়, একদম হাতে কলমে দেখানো যায়, সেটা হয়তো এখানে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু তারপরেও যা হবে আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার জন্য। এর মধ্যে তোমরা যেটা বুঝবা না সেটা জিজ্ঞেস করবা, এবং না বোঝাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তোমরা এখনো ফার্স্ট পাপ শেষ করলেও পরীক্ষাটা শেষ হয়নি, প্লাস এখনো তোমাদের মতো বদ্ধমূল হয়নি আর কি যে ফরেনসিক মেডিসিন কমিউনিটি মেডিসিন করতে হবে। তবে আমি যেটা বলবো সেটা হলো ক্লাসগুলো করে যেতে হবে, পড়াশোনাগুলোর মোটামুটি একটু প্রতিদিন একটু দেখে ফেলতে হবে, একদম প্রেশার নেওয়ার দরকার নেই, কিন্তু রেগুলারাইজেশনটা মেনটেন করতে হবে। এতে যেটা হবে তুমি মেন্টালি ফ্রেশ থাকবা। ঠিক আছে, হঠাৎ করে কলেজ খুলে ফেললে পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ তখন তুমি চাপ লাগবে না। ঠিক আছে,
আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার। ঠিক আছে, 37 পার্টিসিপেন্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই দশে অলরেডি দুটা ক্লাস নিয়ে ফেলছে তোমাদের, এবং ফার্স্ট টার্ম তো আমি শুনছি তোমাদের আগেই শেষ হয়ে গেছে, সেটা রেজাল্টও হয়ে গেছে। আমাদের সোহেল স্যার, ইউসুফ স্যার ওনারা থাকতে এগুলো সুন্দরভাবে শেষ করছেন। আমরা চেষ্টা করবো সেকেন্ড টার্ম তোমাদের রুটিন করে দেওয়া আছে ওইভাবে সিস্টেমে শেষ করার জন্য। একটু আস্তে ধীরে বুঝে শুনে আমরা পড়াবো, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াগুলো। আর মাঝে মাঝে আমি বিভিন্ন জনকে এখানে নাম দেখে দেখে, রোল নাম্বার দেখে দেখে আমি একটু জিজ্ঞেস করব যে আছে কিনা। একটু একটা জিনিস পড়ানোর পরে আমি জিজ্ঞেস করবো এটা বুঝছে কিনা। তো এই জন্য আমার মনে হয় সবাই একটু অ্যালার্ট থাকা ভালো এবং ঠিক আছে। আবার আরেকটা হচ্ছে পার্সেন্টেজ দেখা যাবে, আমি না বলেই এখান থেকে নিয়ে নিচ্ছি, ফলে কেউ যদি শেষের দিকে আসতে চাও সে মিস হয়ে যেতে পারে। আর 2 নাম্বার বিষয় প্রথমেই যেটা বলছি যে আমরা এটাকে এনজয় করব। হ্যাঁ, ক্লাসটাকে এনজয় করব কেন? কারণ হচ্ছে আমরা শিখবো, আমি প্রেশার দিব না, ঠিক আছে, কিন্তু শিখতে হবে। শিখলে যেটা হবে ফরেনসিক মেডিসিনের, যেমন আজকে আমরা পড়াবো বলছি প্রেগন্যান্সি, এগুলো একেবারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এখন তোমরা জানো অনেক কিছু, যদিও গাইনিতে এগুলো অনেক ভালোভাবেই পড়বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কিন্তু তোমার ফরেনসিক মেডিসিন থার্ড ইয়ার হওয়া, এটা অনেকগুলো জিনিস আমরা বলবো, দেখবা এগুলো খুব ফিফথ ইয়ারে গিয়ে মনে থাকবে। বহু ফিফথ ইয়ারে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফও এখন দেখবা ফিমেলদের ক্ষেত্রে অনেকগুলা জিনিস কাজে লাগবে। তারপর আত্মীয় স্বজন ফোন দিবে, প্রেগনেন্সির এলএমপি ডে, ইডিডি, তারপর হচ্ছে এলএমপি, এই জিনিসগুলো কিভাবে বের করে, প্রেগনেন্সিতে কি কি লক্ষণ থাকে, কি টেস্ট করতে হয়, ডেলিভারির আগে কি হয়, পরবর্তীতে কি হয়, এগুলা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অনেকগুলো বিষয় আছে যেগুলো ফিফথ ইয়ার গিয়ে শোনার কথা, সেগুলো তোমরা এখান থেকে আস্তে আস্তে আমরা শিখাবো, আমরা তাড়াহুড়ো করবো না, ঠিক আছে। 2 ঘন্টা যেহেতু ক্লাস, আমরা মাঝখানে একটু ব্রেক দিব। আশা করি সবাই একটু অ্যাটেন্টিভ থাকবা। আমি বারবার যেটা বলতে চাচ্ছি, ক্লাসটাকে শিখার জন্য, শিখার নিয়তে থাকলে ভালো। খুব বেশি পড়াশোনা ধরে একেবারে তোমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলবো এরকম যেন মাথায় না থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো কাউকে জিজ্ঞেস করবো, সেটার জন্য আবার সে যেন মাইন্ডও না করে। তোমরা অনেক ম্যাচিওর, আমাদের চেয়ে ইয়াং মানুষ। আমি আশা করবো তোমরা আরো বেশি রিল্যাক্স হবা এবং বাট অ্যাটেন্টিভ এবং স্মার্ট হবা, ঠিক আছে। যাই হোক, 41 জন আসছে, আমরা মনে হয় একটু আস্তে ধীরে আগাতে পারি। তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো শুরুতে, ঠিক আছে। আমার পরিচয়টা হচ্ছে, আমি ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন, এখন গেস্ট লেকচারার তোমাদের এখানে। রেগুলার লেকচার এই আর কি। ফরেনসিক মেডিসিনে তোমাদের এখানে শুরুতে আমি লেকচারার ছিলাম, আমি আর ডক্টর ইজাজ ছিল। কমিউনিটি মেডিসিনের পারভেজ স্যারের নেতৃত্বে আমরা শুরু করছিলাম, পরে ইউসুফ স্যার আসছিল 3 মাস পর। সেই থেকে পথ চলা, এরপর মাঝখানে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অন্যান্য জায়গায় চলে গেছি। তো এখন এরপর মাঝখানে আর্মি মেডিকেলে ছিলাম, ফরেনসিক মেডিসিনে। বর্তমানে তোমাদের এখানে এবং আর অন্য জায়গায় আসি। এনিওয়ে, এতটুকুই মনে হয় হবে ইনশাআল্লাহ। যেহেতু সরাসরি ক্লাস না, অনলাইনে সবার পরিচয় নিতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমরা আস্তে আস্তে সবার পরিচিত হব এই ব্যাপারে। শুরু থেকে সিরিয়ালি না গেলে ভালো, ঠিক আছে। তো আমি একটু জিজ্ঞেস করব, কি বেলাল না, বেলাল যে আছো, রিদওয়ান স্যার কি কি পড়াইছে একটু সিম্পলি একটু বলো। স্যার রিদওয়ান স্যার আইটেম 1 এ wound and wounded ক্লাসিফিকেশন পড়াইছে, আর স্যার আইটেম 2 এর মধ্যে স্যার অ্যাব্রেশন আর স্যার ব্রুইজ পর্যন্ত পড়াইছে। মানে অ্যাব্রেশন আর অ্যাব্রেশনের ক্লাসিফিকেশন পড়াইছে, আর স্যার ব্রুইজ শুরু করছিল এরকম। ওকে, ফাইন। আর সেকেন্ড ক্লাসে সেম? স্যার এটা আমি দুটোটা ক্লাস একসাথে বলছি স্যার, মানে ফার্স্ট ক্লাসে আইটেম 1 ছিল, আর সেকেন্ড ক্লাসে স্যার অ্যাব্রেশনের ক্লাসিফিকেশন আর স্যার ব্রুইজ। ওকে, দুইটা একসাথে বলে ফেলছি, ফাইন, ঠিক আছে। ওগুলা মোটামুটি সবাই ছিল তো না? জি স্যার, 40 প্লাস ছিল অন্তত। এই ক্লাসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কেন বলতেছি, ফরেনসিক মেডিসিনে আমাদের দুইটা বোর্ড থাকে। একটা হচ্ছে তোমার ওয়েপন বোর্ড, ওয়েপন বোর্ডে তোমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে। এই ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে কিন্তু এই ওন, অ্যাব্রেশন, ব্রুইশ, ল্যাসারেশন, এগুলা সব রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। আর হচ্ছে আরেকটা বোর্ডে থাকবে পয়জন, সেটা আমরা পরে পড়াবো। আর এখন যে এইগুলার সাথে সাথে কিছু কার্ড থাকবে, এই কার্ডের মধ্যে লেখা থাকবে প্রেগন্যান্সি, ডেলিভারি।
কার্ডের মধ্যে লেখা থাকবে মেটালিক পয়জন, কার্ডের মধ্যে লেখা থাকবে লেজিটিমেসি, কার্ডের মধ্যে লেখা থাকবে ওন। এই জন্য কার্ড কোয়েশ্চেন গুলো যখন উঠবে সরাসরি ওইখানে সারা প্রশ্নে চলে যাবে। এক নাম্বার 2 হলো ফরেনসিক মেডিসিনে মনে করো প্রেগন্যান্সি ডেলিভারি, এগুলা খুব বেশি রস ছাড়া ধরবে না। তার মানে কি আমরা পড়বো না? ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে যদি কাট পড়ে যায় প্রেগন্যান্সি এন্ড ডেলিভারি, তাহলে কিন্তু ডিটেইলস জিজ্ঞেস করবে। বিশেষ করে আমাদের মুৎসুদ্দি স্যার আছে চিটং মেডিকেল কলেজের হেড, আমরা একটু প্রপ ওরিয়েন্টেড এবং প্র্যাকটিক্যাল গুলা বলবো। তো সুমন মুৎসুদ্দি স্যার যেটা করে, উনি হচ্ছে যখন সংশ্লিষ্ট কাট পড়ে তখন আবার কঠিন কঠিন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে। তো এই জন্য তুমি যদি বলো যে এটা তো একটু কম পড়তে বলছে স্যারে, এটা আমি একটু গ্রস শুধু ডেফিনেশন আর টাইপস করে চলে গেলাম বা সাইন সিম্পটম করে চলে গেলাম, তাহলে হবে না। কারণ তোমার যদি ওই কার্ড ওঠে তোমার জন্য এটা 100%। ঠিক আছে, এটা আমরা পড়ার সময় বলবো যে কোনটা একদম পড়তেই হবে আর কোনটা ঠিক আছে একটু স্কেপ করে যাওয়া যাবে। ওকে, আমরা একটু শুরু করি। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? এটা রেসপন্স করি। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ফাইন, আমরা একটু শুরু করি। যদি তোমাদের সাউন্ডে প্রবলেম হয় আমাকে ব্যাক করতে বলবা, যেটা বুঝবা না বলবা, আর তোমাদের কোনো প্রবলেম হলে ডেফিনেটলি এটা আমাকে শেয়ার করবা। আমরা একটু আস্তে ধীরে যাব, একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা আজকে শুধু প্রেগন্যান্সি রিলেটেড পড়াবো, এবং এটা বুঝতে পারলে এবং কিছু জিনিস আছে, সাইন আছে যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এগুলো মুৎসুদ্দি স্যারের সবচেয়ে প্রিয় কোয়েশ্চেন, এবং যারা একটু মোস্ট সিনিয়র স্যার আছে লাইক হাসান জামান ভুঁইয়া, তারপর হচ্ছে তোমার মুহিবুল্লাহ স্যার, তারপর হচ্ছে আমাদের কাশেম স্যার, তারপর হচ্ছে ইউসুফ স্যার, ওনাদের জন্য একদম মানে এই টপিকস গুলো ওনারা একটু বেশি পছন্দ করে নেন। ঠিক আছে, এই জন্য এখানে প্রেগন্যান্সিতে বেশ কিছু সাইন পাবো আমরা, যেগুলো আমরা বলবো, এবং এগুলা একটু অনেক সময় মোবাইলে ক্লাস নিলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, আবার অনেক সময় হচ্ছে তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, আর আমরা মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করবো, বলতে পারলে ইটস ভেরি নাইস, তবে আমি বলবো রেগুলারাইজেশন থাকার জন্য। ঠিক আছে, তো প্রেগন্যান্সিতে আমরা প্রথমে যেটা ডেফিনেশন অফ প্রেগন্যান্সি, এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ছাড়া পাস হবে না। প্রথমেই বলা হচ্ছে এটা ডেফিনেশনে, ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল কন্ডিশন, এই কথাটা বলতেই হবে। এজন্য আমি এখানে একটু বোল্ড করে দিছি, ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ হ্যাভিং এ ডেভেলপিং এমব্রায়ো ফিটাস ইন দ্য ফিমেল when an ovum is fertilized by a spermatozoa। এটা আমরা খুব ভালো করেই জানি যে একটা ওভাম স্পার্মে দ্বারা ফার্টিলাইজ হলেই ঠিক আছে এরপরে তোমার প্রেগন্যান্সি ডেভেলপ করে। এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা হচ্ছে একটা নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, এগুলো প্যাথোলজিক্যাল না, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। এই কথাটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি পাস। তুমি ফিজিওলজিক্যাল কন্ডিশন না বললে স্যাররা কিন্তু আর জিজ্ঞেস করবে, এবং এখানে কাশেম স্যার এটা আগাবেও না যে ফিজিওলজিক্যাল কন্ডিশন না বলা হচ্ছে, এবং এটা অনেক কঠিন অপরাধ যদি তুমি প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল কন্ডিশন না বলো। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মনে হয় খুব বেশি বোঝানোর কিছু না। একটা ওভাম যখন একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন হবে, তখন সেটা যখন একটা এমব্রায়ো আস্তে আস্তে ফিটাসের দিকে যাবে, এই যে কন্ডিশন ফিজিওলজিক্যাল, এটার নাম হচ্ছে প্রেগন্যান্সি। এটা আমরা খুব বেশি ডেফিনেশন হিসেবে মুখস্থ করব। ফরেনসিক মেডিসিনে তুমি প্রায় সময় দেখবা হচ্ছে যখন একটা টপিকস পড়বা এখানে এটা মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স জিজ্ঞেস করবে, যখনই একটা কিছু পড়বা মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স জিজ্ঞেস করবে। প্রেগন্যান্সিতে মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা এত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তারপরে আমরা একটু জানার জন্য বলতে পারি যে এখানে প্রেগন্যান্সি বিষয় আমাদের আসলো কেন। প্রেগন্যান্সি কোয়েশ্চেন গুলো হয় কি,
মেডিকেলি বিভিন্ন আইন আদালতে কখন অ্যারাইজ করে। তো এই জিনিসটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স, না হলে এখানে কেন ফরেনসিক মেডিসিনে আসলো। যেমন হচ্ছে আমরা যখন কোথাও মামলা হয়, সাক্ষী হিসেবে যখন আমরা সাক্ষী দিতে যাই, উইটনেস হিসেবে যখন এভিডেন্স দিতে যাই, তখন হয় কি একটা মহিলা মনে করো সে সাক্ষী দিতে যাবে, মনে করো সে কোনো কারণে ফলস পজিশনে আছে, সে যেতে চাচ্ছে না, অথবা সে আসলেই ভালো কিন্তু সে প্রেগনেন্ট, তার পক্ষে এখন মুভ করা সম্ভব না, এন্ড স্টেজে, থার্ড স্টেজে আছে বা ফার্স্ট স্টেজে আছে, যে সময় অ্যাবর্শনের চান্স থাকে বেশি নড়াচড়া করলে, তখন সে যেতে চাচ্ছে না। টু অ্যাভয়েড দ্য অ্যাটেন্ডেন্স ইন কোর্ট এজ এ উইটনেস, তখন তুমি আপিল করতে পারো যে মহামান্য আদালত, যে আমি প্রেগনেন্ট, এই কন্ডিশন আছে, আমার পক্ষে এখন সাক্ষী দেওয়া সম্ভব না, তাহলে প্রেগনেন্সির বিষয়টা চলে আসে যে আমি যেতে পারতেছি না। ঠিক আছে। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট, স্যাররা জিজ্ঞেস করে যে একটা প্রেগনেন্ট উইমেন, সে হয়তো আসামি, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, সে জেলের মধ্যে আছে, এখন সে ওই সময় প্রেগনেন্ট হয়ে গেল, তা এখন সে কি করবে? তাকে কি প্রেগনেন্সি অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে? এটা কিন্তু স্যারা প্রশ্ন। তুমি বলবা না স্যার, তো কি স্যার, ও আপিল করবে। সে আপিল করবে কি, যে সে প্রেগনেন্ট, তাকে মৃত্যুদণ্ড থেকে বাদ দেওয়া হোক। ঠিক আছে। তো মৃত্যুদণ্ড থেকে বাদ দেওয়া হোক বললে কি দেওয়া যাবে? সেটার জন্য আদালত করবে কি, আদালত হচ্ছে একটা ইনভেস্টিগেশনের জন্য মেডিকেল টিম পাঠাবে, তারা যদি টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট, তাহলে তাকে ডেলিভারির পরে 6 মান্থ পর্যন্ত সময় দেওয়া হবে, তার মৃত্যুদণ্ডটা পোস্টপোন করে দেওয়া হবে। তুমি এটা বলবা। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা জিনিস জানলাম, কোন আসামি যদি এই মহিলা প্রেগন্যান্সি হয়, সেক্ষেত্রে যদি তার মৃত্যুদণ্ড থাকে, মৃত্যুদণ্ড কার্যকরের টাইম চলে আসে, তাহলে সে আপিল করবে। আপিল করার পরে সেটা যদি প্রুফ হয় সে প্রেগন্যান্ট, তাহলে হচ্ছে ডেলিভারির পরে 6 মাস পরে গিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটা স্যাররা জিজ্ঞেস করে, এটা আমরা বলবো। ঠিক আছে। তাহলে প্রেগন্যান্সিটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তোমার অনেক সময় সম্পত্তি, সাকসেশন অফ টু প্রপার্টি, সম্পত্তি, হাজবেন্ড থেকে সম্পত্তি নেওয়ার জন্য প্রেগন্যান্সির বিষয়ে দাবি দেওয়া উঠে। ঠিক আছে। যেমন মনে করো বিয়ে হলো, ছেড়ে দিছে, এখন সে বলতেছে সে আমার ওয়াইফ না, অথবা ছেড়ে দিছে, ওয়াইফ ঠিক আছে, বলছে আমি তো ডিভোর্স দিয়ে দিছি, এখন তার বাচ্চা, মহিলা প্রেগনেন্ট, সে বলতেছে আমি তো প্রেগনেন্ট, এই বাচ্চা আপনার, এটা সম্পত্তি দিতে হবে। তখন কোর্টে যেতে হয়, কোর্টে গেলে তখন সেটা যদি প্রমাণ হয়, তখন ওর অবভিয়াসলি প্রপার্টির জন্য প্রেগনেন্ট কিনা সেটা প্রুফ করতে হয়, এবং এই জায়গায় প্রেগনেন্সিটা আসলে ইম্পর্টেন্ট। এরকম অনেকগুলা ইম্পর্টেন্স আছে যেগুলো আমাদের খুব বেশি দরকার হয় না। তারপর যেমন আরেকটা ইম্পর্টেন্ট দেখা যায়, আমরা খুব হারহামেশা আমাদের সমাজের মধ্যে দেখি, ব্ল্যাকমেইল করে। ঠিক আছে। একটা মহিলা আসলো, আসার পরে সে বলতেছে যে ও আমার হাজবেন্ড, আমি এখন প্রেগনেন্ট, হাজবেন্ড না, সে বলবে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তোমার মানে একটা ছেলে বা যার এগেইনস্টে তোমার মামলা দায়ের করবে যে ওর ধারা আমি প্রেগনেন্ট, এখন তাকে আমার বিয়ে করতে হবে। এরকম আমরা অনেক জায়গায় দেখতেছি যে আমার অনশন করতেছে বিভিন্ন যে বাসার সামনে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাসায় এসে আমার অনশন কেন? সে হয় প্রেগনেন্ট হয়ে গেছে, না হয় কোনো ইলিগাল কোনো অ্যাফেয়ার হয়েছে, বা সামহাও তার এখন সোশ্যাল স্টিগমা ডেভেলপ করছে, সে এখন কারোর সামনে যেতে পারতেছে না, মুখ দেখাতে পারতেছে না, তার কোনো উপায় নেই, তাহলে সে আত্মহত্যা করবে। ঠিক আছে। এইরকম ব্ল্যাকমেইলিং করে অনেক সময় এসে বলে যে আমি ওর দ্বারা প্রেগনেন্ট, আমাকে এখন ম্যারেজ করতে হবে, টু কম্পেল দ্য ম্যারেজ। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে প্রেগন্যান্সিতে খুব বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এই মোটামুটি কথার মধ্যে আমরা বুঝে পেলাম যে প্রেগন্যান্সিটা মেডিকেলি গেলে আসলে ইম্পর্টেন্ট আছে, যে এটা প্রুফ করা। কথা বুঝছো? এখন আসো যেটা পরীক্ষা আমাদের আসবেই এবং আমরা পরীক্ষার জন্য মুখস্থ করবো, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। দ্য সাইন এন্ড সিমটমস কয় ধরনের? এটা আমাদের এমসিকিউর কোয়েশ্চেন। এখানে এখন কতগুলো সাইন সিমটম বলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসবেই এবং এমসিকিউতে আসবে। হ্যাঁ, 3 ধরনের আমরা সাইন পাওয়া যায়। একটা হলো প্রিজাম্পটিভ সাইন, একেবারে প্রাথমিক পর্যায়ে, আর একটা হচ্ছে প্রবাবল সাইন। প্রবাবল সাইন গুলো হচ্ছে সম্ভাব্য। হ্যাঁ, আর একটা হচ্ছে পজিটিভ সাইন, একেবারে কনফার্মেটরি সাইন। পরীক্ষায় প্রশ্ন আসে যে রাইট দ্য প্রিজাম্পটিভ সাইন্স অফ প্রেগন্যান্সি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য প্রিজাম্পটিভ সাইন্স অফ প্রেগন্যান্সি। প্রশ্ন আসে হোয়াট আর দ্য প্রবাবল সাইন্স অফ প্রেগন্যান্সি। প্রশ্ন আসে হোয়াট আর দ্য কনফার্মেটরি সাইন অফ প্রেগন্যান্সি। যখন কনফার্মেটরি বলবে তখন কিন্তু 3টা না, খেয়াল করো একটু। কনফার্মেটরি যখন বলবে তখন হলো পজিটিভ সাইন। ওকে,
শোনা যাচ্ছে বেলাল? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে পজিটিভ সাইনটা হচ্ছে অবলিক কনফার্মেটরি সাইন, বাকিগুলো হলো প্রিজামটিভ। আমরা একটু ধারণা করতে পারি, প্রবাবল ইজ সম্ভাব্য। পজিটিভ সাইন দ্যাট মিন্স দিস ইজ কনফার্মেটরি সাইন। হ্যাঁ, এগুলা স্পেসিফিক যার আন্ডারে যে কয়টা সাইন আছে এই কয়টাই তোমাকে বলতে হবে। যেমন আমরা শুরুতে চলে আসি প্রিজামটিভ সাইন। প্রিজামটিভ সাইনের মধ্যে প্রায় 9-10টা আছে। এই 9-10টা তোমাকে অবভিয়াসলি মুখস্থ করতে হবে। এখানে কেন স্যার, এটা এমসিকিউ তে আসবে। তুমি প্রবাবল সাইন আর প্রিজামটিভ সাইন আলাদা না করলে এমসিকিউ পারবে না। ঠিক আছে? প্রথমে হচ্ছে অ্যামেনোরিয়া, নাম্বার 2 চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, মর্নিং সিকনেস, কুইকেনিং, পিগমেন্টেশন ইন দ্য স্কিন, changes in the vagina, urinary disturbances, fatigue, sympathetic disturbance। কয়টা হলো? 3 3 3 6 6 3 9। এই 9টা হচ্ছে আমাদের প্রিজামটিভ সাইন। এই 9টাই তোমাকে মুখস্থ করতে হবে, কারণ হলো এগুলা এমসিকিউ তে আসবে। হ্যাঁ, স্যাররা মুখস্থ ভাইবাতে খুব বেশি জিজ্ঞেস করে না, কিন্তু এমসিকিউ তে আসবে, রিটেন আসবে। তাহলে বলতে পারো যে স্যাররা কি জিজ্ঞেস করবে। স্যাররা এখানে স্পেসিফিক 9টা থেকে 2-1টার ব্যাখ্যা জানতে চাইবে। এই ব্যাখ্যাটা হচ্ছে যেমন তোমাকে বলবে, আচ্ছা মর্নিং সিকনেস বলতে তুমি কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই মর্নিং সিকনেস। প্রিজামটিভ সাইন গুলো হলো, তুমি একটা পেশেন্ট, যে বিশেষ করে নন মেডিকেল পার্সনরা, বিশেষ করে বাংলা সিনেমায় তুমি দেখবা বিভিন্ন মুভিতে, মানে একটু নশিয়া হলে, ভমিটিং হলে ডাক্তার এসে বলে দিতে পারে, হ্যাঁ আপনার জন্য সুখবর যে আপনি বাবা হতে যাচ্ছে, আপনি মা হতে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিজামটিভ সাইন, যে লক্ষণগুলো দেখে আমরা, ঠিক আছে, বলে দিই যে সম্ভব, মানে প্রাথমিক পর্যায়ে। এরপর আরো কিছু স্পেসিফিক সাইন, সেগুলো হলো প্রবাবল সাইন, আমরা একটু পর দেখবো। আর কনফার্মেটরি সাইন ডেফিনেটলি সেগুলো তো এভিডেন্স বেস, যেগুলো পজিটিভ সাইন। ঠিক আছে, তো এখানে এখন প্রিজামটিভ সাইন অ্যামেনোরিয়া, তুমি যদি অ্যামেনোরিয়া কি না জানো, তাহলে তুমি তো আসলে বুঝবা না ও প্রেগন্যান্সির দিকে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, তো তার ব্রেস্টের চেঞ্জ দেখে সে বলতে পারবে যে সামথিং চেঞ্জিং। মর্নিং সিকনেস, যেটা একেবারে ভিজিবল। কুইকেনিং, ফিমেল নিজে বুঝতে পারবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা 3-4টা পয়েন্ট একটু আমাদেরকে জানতে হবে। জানলে যেটা হবে, মৎসদি স্যার এখানে যে মানে কিছু জিনিস জিজ্ঞেস করে, মহিবুল্লাহ স্যার জিজ্ঞেস করে যে মর্নিং সিকনেস বলতে তুমি কি বুঝো। কুইকেনিং, আচ্ছা হোয়াট ডু মিন বাই কুইকেনিং। ঠিক আছে, ইউরিনারি ডিস্টারবেন্স বলছো, পেশেন্ট কি কমপ্লেইন করবে, তুমি তো বলছো প্রিজামটিভ সাইন, তো সাইন এটা তোমাকে বের করতে হবে না, পেশেন্ট তোমাকে কি বলবে। হ্যাঁ, ওকে, আমাদের এগুলো প্রত্যেকটা একটু একটু জানতে হবে। এগুলো প্র্যাকটিক্যালি নিজেকেও জানা উচিত, পার্সোনাল লাইফে এটা আসলে ইম্পর্টেন্ট। যেমন আসো আমরা একটা একটা করে দেখি। অ্যামেনোরিয়া, তো অ্যামেনোরিয়া মানে কি জানো, কেউ বলতে পারবা? absence of menstruation, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন যেটা হয়, এই মেনস্ট্রুয়েশন ইউটেরাইন যে শেডিং হয় সাইক্লিক্যালি 21 দিন পর পর, এই মেনস্ট্রুয়েশনটা যখন অ্যাবসেন্স হয়ে যাবে, দিস কল অ্যামেনোরিয়া। এখন আমাকে বলতে পারো যে স্যার এই অ্যামেনোরিয়া তো কি কি, প্রাইমারি সেকেন্ডারি, এগুলো আমাদের জানা না, আমি এমনি বলার জন্য বলতেছি। প্রাইমারিতে কি রকম, যার কখনোই মেনস্ট্রুয়েশন হয় না, ঠিক আছে, হলো প্রাইমারি। সেটা কি রকম, সেটা হইতে পারে না কনজেনিটালি একদম কারো কখনো হয়নি, অথবা কোনো সমস্যা আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে একটা ফিমেল ইয়াং এজের মেনস্ট্রুয়েশন হচ্ছে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে 17-18 বছর 20 বছর গিয়ে মেনস্ট্রুয়েশন অফ, দিস কল সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো স্যার এটা কেন হতে পারে, প্রাইমারি তো না হয় বুঝলাম হয় নাই কখনো, তো সেকেন্ডারি ক্ষেত্রে বিষয়টা হলো একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ডিজিজের কারণে হতে পারে। ঠিক আছে, কি কি ডিজিজ হতে পারে, সেটা ইউটেরাইন ডিসফাংশন হতে পারে, সেটা এন্ডোমেট্রিয়াসিস হতে পারে, সেটা তোমার ফাইব্রয়েড হতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় হতে পারে, অথবা সাইকোলজিক্যালি অ্যাংজাইটি ডিপ্রেশন থেকেও হতে পারে। আমরা একটু করে পড়বো এগুলো। এটা জানলে তোমার সুবিধা কি, সুবিধা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল লাইফেও নিজেদের আত্মীয় স্বজন যখন হঠাৎ করে বলবে আমার মেয়ের, বা বলবে দোস্ত আমার তো হঠাৎ করে মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেছে, বাট আই এম আনমেরিড, এবং তা তুমি জানো যে তার কোনো ইলিগাল অ্যাফেয়ার্সও হয়নি, তাহলে তোমাকে তাকে প্রথমে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হবে যে এটা অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে হয়, অনেক অ্যাংজাইটি পরীক্ষা চলতেছে তার সামনে, বা ফ্যামিলি টেনশন, হ্যাঁ, বা তার একটা ডিপ্রেশনে সে মানসিকভাবে চাপে আছে, তাহলে তুমি তাকে সাপোর্ট দিলা, এগুলো হিস্ট্রি নিলাম। তাই তুমি থার্ড ইয়ার থেকে বুঝে ফেললা যে না আমার বান্ধবী বন্ধু ঠিক আছে সে পড়াশোনা করতেছে। তারপর হচ্ছে মনে করো তুমি তাকে একটু হিস্ট্রি নিলা যে দোস্ত পেশি তলপেটে ব্যথা করে কিনা, তলপেটের মধ্যে কিছু হেভি লাগে কিনা,
হ্যাঁ, তারপর এরকম যখন তুমি হিস্ট্রি নিবা তখন বলবো যে হ্যাঁ আমার হেভিনেস লাগে, মনে হয় কিছু একটা দুলতেছে, জাতীয় ফাইব্রয়েড হচ্ছে কিনা, তুমি একটা আল্ট্রাসাউন্ড করতে দিলা যে দোস্ত তুমি মনে হয় একটা আল্ট্রাসাউন্ড করো, তাহলে মনে হয় কিছু পাওয়া যাবে। ঠিক আছে, এই যে একটা সাজেশন দিলা, এতে তোমারও জিনিসটা জানা হলো, সেও তোমার উপর একটা মানে লায়াবিলিটি লয়াল হইলো, এগুলো ভালো। না হলে দেখা যাবে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এতটুকু পর্যন্ত শুধু রেফার করতে করতেই চলে যাবা, কোন ডাক্তার অমুক ডাক্তার, কোন ডাক্তার অমুক ডাক্তার, হ্যাঁ রেফারেল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিছু কিছু জিনিস একটু জেনে রাখা ভালো। ওকে, তাহলে অ্যামেনোরিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ওকে, এটা হচ্ছে আর্লিয়েস্ট এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্পটম অফ প্রেগন্যান্সি। তাহলে যদি বলা হয় প্রথম সিম্পটম কি, অ্যামেনোরিয়া। ঠিক আছে, অ্যামেনোরিয়া। তো তুমি যদি যে বললাম যে এটা কি আনম্যারিড উইমেনদের, হ্যাঁ তার ম্যারেজ হয় না এবং ইলিগ্যাল কোনো অ্যাফেয়ার্সও হয় না, সেক্সুয়াল কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারও হয় না, ঠিক আছে, কোনো ইলিসিট ইন্টারকোর্সও হয় না, তাহলে কি স্যার হতে পারে, এই যে হতে পারে আনম্যারিড উইমেনদের হতে পারে ফেয়ারনেস থেকে, নার্ভাসনেস থেকে, তাহলে কি করবে, কাউন্সিলিং করো, শেষ। ঠিক আছে, আবার হচ্ছে কিছু ম্যারিড উইমেনের কি হয়, অ্যামেনোরিয়া হয়, কিন্তু এটা আসলে প্রেগন্যান্সি হয় নাই। ঠিক আছে, তুমি বলতে পারো যে স্যার অ্যামেনোরিয়া হলে কি প্রেগন্যান্সি, না, এটা প্রিজাম্পটিভ সাইন, এটা তো ধারণা করা হচ্ছে। আরেকটা কেন, কারণ স্যার এটা হচ্ছে সাইকোলজিক্যালি হয়। আরেকটা কেন স্যার, এই যে অনেকে তো সাইকোলজিক্যালি যখন একটা মহিলা অনেক দিন ধরে প্রেগন্যান্সি হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, 10 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে হলো, দেখা যায় তার খুব আগ্রহ, সে ইন্টেন্স ডেজায়ার ফর প্রেগন্যান্সি, বাচ্চা নেওয়ার জন্য সে খুবই আগ্রহী, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, তাহলে সে খুব টেন্সডে আছে না, তখন দেখা যাবে এই সাইকোলজিক্যালি সে মাঝে মাঝে মেনস্ট্রুয়েশন অফ হয়ে যায়, সে ভাবছে ইনশাআল্লাহ এবার মনে হবে, দেখা যায় না, আবার কিছুদিন পর গিয়ে মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে। তাহলে ম্যারিড উইমেনদেরও অনেক সময় সাইকোলজিক্যালি তোমার অ্যামেনোরিয়া হতে পারে। তাহলে অ্যামেনোরিয়া ইজ নট এ কনফার্মেটরি সাইন, ইট ইজ দ্য প্রিজাম্পটিভ এন্ড মোস্ট আর্লিয়েস্ট সিম্পটম অফ প্রেগন্যান্সি। ওকে, এটা জানলে আমাদের প্র্যাকটিক্যালি খুব ভালো, মানে কাজে লাগবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু দেখবা পেশেন্ট তোমাকে বলবে যে আমার তো অ্যামেনোরিয়া হচ্ছে 2 মাস হলো, 3 মাসের মাথায় এসে তো একটু ব্লিডিং হলো, যেটা হলো মেনস্ট্রুয়াল ব্লিডিং টাইপ, যে এটা কি অ্যাবর্শন হয়ে গেল, অ্যাবর্শন হয়েছে কিনা সেটার জন্য তোমাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, দেখলে যে না প্রোডাক্ট অফ কনসেপশন ঠিক আছে পেটের মধ্যে, হ্যাঁ, এবং ব্লিডিং একটু পর একদিন পর বন্ধ হয়ে গেছে, খুব বেশিও হয় না, তাহলে তুমি বলবা যে দোস্ত অথবা পেশেন্ট যে এটা ঠিক আছে, মাঝে মাঝে প্রেগন্যান্সিতে 2-3 মাস পরে একটু হালকা ব্লিডিং হতে পারে, যেটাকে বলা হয় হ্যাঁ ইমপ্লান্টেশন ব্লিডিং বা সামহাউ এরকম, যে একটু অ্যামেনোরিয়াটা অনেক সময় মাঝে মধ্যে মেনস্ট্রুয়েশন হতে পারে, দুইটাকে দেখে যে এখানে লেখা আছে দেখো মেনস্ট্রুয়েশন মে অকার ফর ফার্স্ট 2 to 3 মান্থস, এটা তুমি জানলা হবে, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করবে না, এমনি তোমাদের জানার জন্য বলে দিলাম। যে অনেক সময় অনেক আত্মীয়স্বজন বলবে যে দোস্ত আমি 3 মাস পরে, বা পেশেন্ট বলবে যে অমুক আমি 3 মাস পরে হঠাৎ করে দেখতেছি আজকে একটু ব্লাড গেছে, আল্লাহ আমার কি অ্যাবর্শন হয়ে গেল, তুমি বলবা যে আপনি ওয়েট করে দেখেন যে ব্লিডিংটা মেসিভ হয় কিনা, বিভিন্ন ধরনের দলা দলা, হ্যাঁ খন্ড খন্ড ব্লাড আসতেছে কিনা, ক্লটেড ব্লাড আসতেছে কিনা, কালো কালো, তাহলে হচ্ছে এটা অ্যাবর্শন হয়ে গেছে। আর যদি বলো যে না একটুখানি হয়ে আর দেখা যাচ্ছে না, ইটস গুড টু বাট ইটস নরমাল, আপনি ওয়েট করেন, টেনশন ফ্রি থাকেন। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যামেনোরিয়া সম্বন্ধে আমরা। চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, এই একটা প্রশ্ন আমাদের স্যারা জিজ্ঞেস করে, এটা অ্যানাটমিতেও তোমাদের প্রফেশনাল পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করবে যে মনগোমারিস টিউবারকুলটা কি জিনিস, মনগোমারিস টিউবারকুলটা কি জিনিস, এটা কখন হয়, এটা প্রেগন্যান্সির সময় হয়। কি রকম হয়, এটা অ্যারাউন্ড দা নিপলে কি হয়, একটু ডার্ক হয়ে যায়, ঠিক আছে, ডার্ক কালার টিউবারকুল হয়ে যায়। কেন হয়, এখানে হচ্ছে ডিপোজিশন হয়, সেবাসিয়াস গ্ল্যান্ড বিকাম এনলার্জ, সিক্রেশন হয়ে কালেকশন হয়ে এটা একটু ডার্ক কালার হয়, স্যার এটাকে বলা মনগোমারিস টিউবারকুল। এটা আবার প্রেগন্যান্সি পরবর্তী আস্তে আস্তে এটা কমে যায়, ঠিক আছে, তারপরেও এটার একটু শেডিং থেকে যায়। তো এইটা জানতে হবে যে মনগোমারিস টিউবারকুল এটা নাম, যে ব্রেস্টে যে চেঞ্জ হয় এটা নাম, এবং এটার স্পেলিংটাও জানতে হবে, এবং সেটা প্রেগন্যান্সির সময় এটা জানলেই হবে, এখানে আর কিছু জানতে হবে না। ঠিক আছে, আর একটা বিষয় জিজ্ঞেস করে যে প্রেগন্যান্সি হলে ব্রেস্ট থেকে একটা সিক্রেশন হয়, সেটা নাম কি, সেটা তোমরা সবাই জানো, ক্লোস্ট্রাম। ক্লোস্ট্রামে কি থাকে, একটা ইমিউনোগ্লোবিউলিন থাকে, সেটা কি স্যার, এটার নাম আইজিএ, এটা যদি বলতে পারো ভেরি নাইস। তাহলে সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন যেটা ব্রেস্ট মিল্ক দিয়ে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় ডিফেন্স হিসেবে থাকে, সেটার নাম হচ্ছে আইজিএ। শুধু এটা জানলে হবে, তাহলে আমরা জানলাম যে ব্রেস্টে যদি কোনো চেঞ্জ হয় প্রেগন্যান্সিতে, সেটার নাম হলো মন্টোগোমারিস টিউবারকুল, এবং
ব্রেস্টে ওই সময় একটা সিক্রেশন হয় ক্লোস্ট্রাম, সেটা বাচ্চা যখন সাকিং করে বের হয়ে আসে এবং সেটা বাচ্চাকে অবভিয়াসলি খাওয়াতে হয়, কারণ এখানে কি থাকে স্যার, এখানে আইজিএ ইমিউনোগ্লোবিউলিন থাকে, যেটাকে সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন, কারণ এটা কি করে স্যার, এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই দুইটা কথা জানলে হবে, এখানে বাকি কথা জানতে হবে না। ওকে, এবার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট মর্নিং সিকনেস, যেটা দেখে বাংলা সিনেমা আমরা হাত ধরে বলে দিই যে আপনি বাবা মা হতে যাচ্ছেন। হ্যাঁ, মর্নিং সিকনেস বলতে কি বোঝায়? নশিয়া এন্ড ভমিটিং ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য মর্নিং এন্ড পাস অফ ইন এ ফিউ আওয়ার্স। কয়েক ঘন্টা মর্নিং সকালে উঠলেই নশিয়া হবে, ভমিটিং হবে, ঠিক আছে, এবং একটু পরে সেটা কমে যাবে। এটা হচ্ছে মর্নিং সিকনেস। তাহলে মর্নিং সিকনেস কি? নশিয়া এন্ড ভমিটিং। ওকে, দেখো আবার গাড়িতে হচ্ছে যেটা হয়, এটার নাম হলো মর্নিং সিকনেস, এটা হলো মোশন সিকনেস। গাড়িতে বমি হয় অনেকের, ঠিক আছে, হঠাৎ করে একটু ঘুম কম হলে হয়, সকালে উঠছে দুম করে ঘটনা ঘটে গেছে নাকি, নশিয়া ভমিটিং সমস্যা, এরকম চিন্তা করার দরকার নেই। তাহলে নশিয়া ভমিটিং দিস ইজ মর্নিং সিকনেস, সকালেই এটা দেখা যাবে। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাকে একটা পেশেন্ট ফোন দিয়ে বললো বা এসে বললো যে ম্যাডাম বা স্যার নশিয়া, একটু একটু হালকা নশিয়া হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, গেলা, তুমি বলো প্রেগন্যান্সি। ওকে, এখন দেখলা কি তুমি 2-3 দিন পরে এসে, এক সপ্তাহ পরে এসে সে বলতেছে, ফোন দিয়ে বলতেছে যে রোগীর অবস্থা খুবই খারাপ, এক্সেসিভ নশিয়া হচ্ছে, এক্সেসিভ ভমিটিং হচ্ছে, খেতেই পারতেছেন, একেবারেই ভমিটিং হয়ে শেষ, কিছুই রাখা যাচ্ছে না পেটে। এটা কিন্তু আবার ডিজিজ, এটাকে বলা হয় হাইপারএমেসিস গ্রেভিডারাম। এক্সেসিভ যদি নশিয়া ভমিটিং হয়, এটা আমরা খেয়াল রাখতে হবে। টাস করে নশিয়া ভমিটিং বললেই এই তো ডায়াগনোসিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রেগন্যান্সি। নো, প্রেগন্যান্সিতেও এক্সেসিভ নশিয়া ভমিটিং হলে সেটাও ডিজিজ, হাইপারএমেসিস গ্রেভিডারাম, তবে ইট ইজ ফিজিওলজিক্যাল। এটাতে আমরা জাস্ট একটু অ্যান্টি এমিটিক অর্থাৎ বমির ওষুধ দিয়ে দিলে পেশেন্টকে, হ্যাঁ, বা ইনজেকশন দিয়ে দিলে এটা ভালো হয়ে যায়, ঠিক আছে, এটা নিয়ে আমরা ওয়ারিড হব না। এরকম তোমাদের পার্সোনাল লাইফ, তোমাদের স্টুডেন্ট পেশেন্টদের এগুলাতে তোমরা খেয়াল রাখবা, যদি এক্সেসিভ হয় একটু অ্যান্টিএমিটিক নিয়ে নিলেই দেখবে এটা ভালো হয়ে গেছে, ওয়ারিড হওয়ার কিছু নেই, বাট এক্সেসিভ হলে একটু ওষুধ দিতে হবে, এটাই মাথা রাখলে হলো। ওকে, আচ্ছা, এখন আসো কুইকেনিং, এটা আবার জিজ্ঞেস করে, এটা সারা জিজ্ঞেস করে কুইকেনিং কি, কখন দেখা যেতে পারে। কুইকেনিং মানে হচ্ছে উইমেন, দ্য প্রেগনেন্ট উইমেন ফিল স্লাইট ফ্লাটারিং মুভমেন্ট, হালকা নড়াচড়া করবে, পানির মধ্যে নড়াচড়ার মতো একটু শব্দ, ফিমেল নিজেই বুঝবে আরে মনে হচ্ছে হালকা করে একটা নাড়া দিয়ে গেল, ঠিক আছে, এবং সেটা দেখবে গ্রাজুয়াল ইনক্রিজ ইন ইন্টেন্সিটি। প্রথম দিন হালকা করে সে ফিল করবে যে পেটের মধ্যে মনে একটু হালকা পানির মতো নড়ে উঠলো, স্লাইড করে যায়, এরকম স্লিপ করে যায়, স্লাইড ফ্লাটারিং মুভমেন্ট, হালকা করে নড়ে ওঠা। একদিন 2 দিন মনে করে দেখা গেল না, থার্ড ডেতে গিয়ে সে দেখবে যে একটু মনে হয় বেশি নড়াচড়া ফিল করলো। হ্যাঁ, এরকম 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, দেখা যাবে 16 সপ্তাহের পর 16 to 20 উইক, এই 16 থেকে 20 সপ্তাহ এই সময়গুলোতে দেখবা পেশেন্টরা, এটা এমসিকিউতে আসে যে বাচ্চার হালকা ফ্লাটারিং মুভমেন্ট একটা ফিল করে, হ্যাঁ, ফিল স্লাইড ফ্লাটারিং মুভমেন্ট, এবং সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ হয়। এটাকে আবার ফিটাল মুভমেন্ট বলা যাবে না, এটা হচ্ছে ফ্লাটারিং মুভমেন্ট। এটা টোটাল প্রোডাক্ট অফ কনসেপশনের মুভমেন্ট। প্রোডাক্ট অফ কনসেপশন মানে টোটাল ফিটাসের বাইরে এমনিওটিক ফ্লুইড, এরবার এমনিওটিক মেমব্রেন পুরা সেক, এটা দেখবা হালকা স্লাইড করে নড়তেছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কুইকেনিং। কখন দেখা যাবে? 16-20, এটা ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যাটা জানতে হবে। কিন্তু স্যার এটা অ্যাবডোমেনে কেন হবে? তোমার ইউটেরাস কোথায় থাকে? এটা মুভমেন্টটা হয় ইউটেরাসে, তো ইউটেরাসটা কোথায়? অ্যাবডোমেনে, এবং এটাই হচ্ছে তোমার ফিটাসের মুভমেন্ট এবং ফার্স্ট অ্যাপিয়ারেন্স বাচ্চা, ঠিক আছে। তো বাচ্চার প্রথম মুভমেন্ট, বাচ্চার ইউটেরাস থাকে হচ্ছে, তোমার ইউটেরাস থাকে হচ্ছে, পেশেন্টের ইউটেরাস থাকে হচ্ছে কোথায়? অ্যাবডোমেনে। তো একটা বাচ্চা নড়তেছে ইউটেরাসে, তো ইউটেরাসের যে ইয়াটা কি বলে মুভমেন্টটা, ইউটেরাসের মধ্যে যে বাচ্চা লাথি দিচ্ছে বা সে নড়তেছে, সেটা তো তোমার ইউটেরাসের চামড়া ভেদ করে অ্যাবডোমেনে তুমি ফিল করতে পারবা, ঠিক আছে। তুমি পেটে হাত দিয়ে আমরা ইউটেরাসকে পালপেট করি, পেটে হাত দিয়ে আমরা কিডনি পালপেট করি, পেটে হাত দিয়ে আমরা লিভার পালপেট করি, ঠিক না? তো ইউটেরাসটা তো এমনি নরমালি ফিল করা যায় না। যখন প্রেগন্যান্সি ডেভেলপ করে, এটা আস্তে আস্তে কি হয়? বড় হয়। বড় হলে এটা কি হয়? এটা ব্লাডারের উপর দিয়ে আস্তে আস্তে তোমার ফ্রন্ট কি বলে অ্যাবডোমেনের ফ্রন্টালি চলে আসে, সামনের অ্যান্টেরিয়র ওয়ালে চলে আসে, হাত দিলেই পাবা। কথা বুঝা গেছে?
তাহলে তুমি কিভাবে বুঝতেছো ইউটেরাসটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বড় হচ্ছে, ফিটাস বড় হচ্ছে। দেখো এখানে কত উইক লেখা আছে, 20 উইক। 20 উইক মানে 20 সপ্তাহ। 20 সপ্তাহ মানে কয় মাস বলো তো, কয় মাস? 5 মাস। কয় মাস? 5 মাস প্লাস। 4.5 মাস পান। তো 4.5 মাসে তোমার প্রেগন্যান্সিতে তার ইউটেরাস অনেক বড় হয়ে গেছে না? তো ইউটেরাস যখন বড় হবে সেটা ব্লাডারের উপর দিয়ে পেলভিক ক্যাভিটি থেকে কোথায় চলে আসবে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে আসবে। তুমি হাত দিলেই এটা ইউটেরাস ফিল করবে, ঠিক আছে? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আসলে দেখবা বাচ্চা নলে তুমি ওই পেশেন্ট ফিল করবে এটা, এবং তুমি হাত দিলে এটা পালপেশন করতে পারবা। বুঝা গেছে এখন? তাহলে এটাকে বলা হচ্ছে কুইকেনিং, যে মুভমেন্ট অফ ফিটাস। তবে এটা খুব স্লাইড হয়, হ্যাঁ, এটা কিন্তু ব্যাখ্যা জানতে চাই স্যাররা, এটা কি ধরনের মুভমেন্ট এবং এটা কখন দেখা যায় এবং বাচ্চার প্রথম মুভমেন্টের নাম কি, এটাই হচ্ছে কুইকেনিং। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রশ্ন না বুঝলে একটু বলবা, হ্যাঁ। এটা কিন্তু একদম মানে খুব প্র্যাকটিক্যাল আর কি। তো ফিগমেন্টেশন ইন দ্য স্কিন, এখানে একটা জিনিস জানবা, দুইটা ফিগমেন্টেশন হয়, দুইটা না তিনটা বলছি আমরা। একটা হলো ব্রেস্টে হয়, ব্রেস্টে হচ্ছে ডার্ক কালার হয়, কোথায়? নিপলের অ্যারাউন্ডে। সেটার নাম কি বলছি? মন্টগোমারিস টিউবারকুল। এটাও কিন্তু একটা স্কিনের চেঞ্জ, যদি এটা স্পেসিফিক ব্রেস্টে হচ্ছে জন্য ব্রেস্ট চেঞ্জেস লিখছি আমরা। নাম্বার 2, এই যে একটা লাইন হয়, এটার নাম হলো স্ট্রায়া। এই স্ট্রায়াটার নাম হলো লিনিয়া নাইগ্রা। এটা কোথায় হয়? লিনিয়া নাইগ্রাটা হচ্ছে পিউবিস থেকে আম্বিলিকাস পর্যন্ত, এটার এক্সটেনশন। এটা একটা ডার্ক লাইন পিউবিস থেকে আম্বিলিকাস। আশা করি তোমরা এগুলো জায়গা চিনতেছো। পিউবিস থেকে আম্বিলিকাসে লম্বা লম্বি এই লাইনটার নাম হলো লিনিয়া নাইগ্রা, ঠিক আছে? আর একটা কি চেঞ্জ হবে একটু পর দেখাবো, স্ট্রায়া গ্রেভিডারাম। এটা হচ্ছে তোমার ইয়াতে ফ্ল্যাঙ্কে, সাইডে, অ্যাবডোমেনের সাইডে, নাভি থেকে আম্বিলিকাস থেকে পিউবিস পর্যন্ত, সেটার নাম লিনিয়া নাইগ্রা, যেটা মিড লাইনে থাকে। এগুলো অনেকটা সেম কালার, হ্যাঁ। তোমরা যদি কোনো গাইনিতে যাবা, যখন রোগী ডিল করবা, দেখবা ওদের পেটের মধ্যে যেমন, আবার যারা একটু ফেটি তারাও দেখবা তাদের থায়ে, এক্সিলাতে, লোয়ার অ্যাবডোমেনে, তারপর হচ্ছে থাইয়ের যে ফোল্ড, এগুলোতে দেখবা কি হয়, একটু ফেটে যায়, একটু চেঞ্জ আসে। এগুলো এক ধরনের স্ট্রায়া, ঠিক আছে? ওটা হচ্ছে কোলেস্টেরলের কারণে, এক্সেসিভ ফ্যাট ডিপোজিশনের কারণে, ঠিক আছে? তো ঠিক সেম এরকম কিছু স্ট্রায়া হবে কোথায়? প্রেগন্যান্সিতে। এগুলো হচ্ছে একটু ডার্ক কালার থাকে, হ্যাঁ। যেটা মিড লাইন বরাবর থাকবে পিউবিস থেকে আম্বিলিকাস, সেটাকে বলা হচ্ছে লিনিয়া নাইগ্রা। আর সাইডে যেগুলো থাকবে ফ্ল্যাঙ্কে, তোমরা তো ফ্ল্যাঙ্ক চিনতেছো অবশ্যই, সাইডে সেগুলো হলো স্ট্রায়া গ্রেভিডারাম। তাহলে কোনটা কয়টা চেঞ্জ পেলাম স্কিনে? তিনটা। মন্টগোমারিস টিউবারকুল, কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা। একটা হচ্ছে লিনিয়া নাইগ্রা, এটা হচ্ছে মিড লাইনে আম্বিলিকাস পিউবিস, আর একটা হচ্ছে স্ট্রায়া গ্রেভিডারাম। ওকে, আচ্ছা। ভেজাইনাতে একটা চেঞ্জ হয় এবং এখানে একটা সাইন আছে, এই সাইনটা অবভিয়াসলি তুমি মনে রাখবা, নামটা মনে রাখবা। এটা আমাদের মৎস্যদি স্যার জিজ্ঞেস করে, এখানে বারবার বলছি 5-6টা সাইন আছে, মাথায় রাখো যে সাইনগুলো মনে রাখতে হবে। তো জ্যাকোমিয়ার সাইন আর স্যাডউইক সাইন, সেটা কি? সেটা হচ্ছে স্যার, ভেজাইনাটা পিঙ্ক থেকে ভায়োলেট কালার হবে, পরবর্তীতে এটা ব্লু হয়ে যাবে, এই। তাহলে কি রকম চেঞ্জ? পিঙ্ক টু ভায়োলেট, ভায়োলেট থেকে স্যার দিন দিন যখন আরো প্রেগন্যান্সির দিকে আগাবে, একটু ডিপ হয়ে ব্লু কালার হয়ে যাবে। কেন? ভেনাস অবস্ট্রাকশনের কারণে, হ্যাঁ। সেটাকে বলা হচ্ছে স্যার জ্যাকোমিয়ার সাইন বা স্যাডউইক সাইন। হঠাৎ করে মৎস্যজা জিজ্ঞেস করবে, আচ্ছা প্রিজাম্পটিভ সাইন কি কি? প্রিজাম্পটিভ সাইন তুমি বলা অ্যামেনোরিয়া, চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, চেঞ্জেস ইন দ্য ভেজাইনা, ঠাস করে বলবে বাট হোয়াট আর ভেজাইনাতে একটা সাইন আছে, এটার নাম কি বলতো স্যার? স্যাডউইক সাইন, জ্যাকোমিয়ার সাইন। খুব খুশি হয়ে যাবে, কারণ এগুলো অনেক ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে কি রকম হবে স্যার? এটা হলো ভেজাইনার যে নরমাল পিঙ্ক কালার, সেটা থেকে সে ভায়োলেট হবে, ভায়োলেট পরে ডে বাই ডে আরো ডিপ হয়ে এটা ব্লু কালার হয়ে যাবে, শেষ। জাস্ট সাইনটা মনে রাখলেই তুমি পাস, ঠিক আছে? আর কিছু জানতে হবে না। ইউরিনারি ডিস্টারবেন্স, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথা। পেশেন্ট তোমাকে বলবে, দোস্ত আমার প্রেগন্যান্সি হচ্ছে মাত্র 1 মাস 1.5 মাস 2 মাস হলো, আমার তো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কি করবো? ওষুধ দে। বা রোগী এসে বলতেছে, ম্যাডাম আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আমার তো প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, কয়দিন হয়েছে? ম্যাডাম আজকে 1.5-2 মাস চলতেছে। তুমি তো পড়ে গেলা বিপদে, ম্যাডামকে দেখান, অমুক কাইনি ম্যাডামের কাছে চলে যান, এই যে রেফারেল হয়ে গেল। রেফারেল হওয়া যাবে না। তুমি বলবা যে আর্লি প্রেগন্যান্সিতে শুরুর দিকে কি হয়, এরকম ফ্রিকোয়েন্ট মিকচুরেশন হয়। কেন? ওই যে ইউটেরাস তো ইউরিনারি ব্লাডারের পিছনে থাকে, তো ইউটেরাস যখন বড় হয়, ঠিক আছে, তখন কি হয় তোমার, ইউটেরাস কি করে আস্তে আস্তে যখন বড় হয়, ফিটাস যখন ডেভেলপ করে, ইউটেরাস কি হবে, তার পিছনে যে ব্লাডার আছে
সামনে যে তার পাশে যে ব্লাডার আছে ব্লাডারকে কি করবে চাপ দিবে তো ব্লাডারকে যখন চাপ দিবে তখন ব্লাডার কি হবে ব্লাডারের মধ্যে ইউরিন যেগুলো জমা হবে সেগুলো তো চাপ খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ঠিক আছে কম্প্রেশন হয়ে দ্রুত সুইফট বা ফ্রিকোয়েন্টলি ইভ্যাকুয়েশন হয়ে যাবে এমনি নরমালের ইউরিনারি যে তোমার রিজার্ভেশনের যে ক্যাপাসিটি সেখানে তো ইউটেরাস নরমাল থাকলে কোনো প্রেসার পড়তেছে ঠিক আছে তো দেখা গেছে তুমি আগে যতটুকু প্রস্রাব ধরে রাখতে পারতো সে এখন পারতেছে না সে দেখা গেছে যে তোমার আমাকে কি শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে জি স্যার ওকে ফাইন কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই চলে গেছে কিনা এই জন্য ওকে ফাইন তো এখানে এটা পেশেন্ট আমরা অনেক পাই আমি পার্সোনাল লাইফে আমরা অনেক আত্মীয় স্বজন রোগী পাইছি যে আউটডোরে বসলে তুমি পাবা বলবে যে ম্যাডাম আমার প্রচুর প্রস্রাব হচ্ছে আমি প্রস্রাব ধরে রাখতে পারি না কাপড় চোপড় হয়ে যায় গোসল করতে হয় নামাজ পড়তে পারতেছি তখন তুমি বলবে যে এটা কিছুদিন পরেই ভালো হয়ে যাবে আপনি টেনশন নিয়েন না আপনি প্রস্রাব ধরলেই করে ফেলবেন প্রস্রাব ধরে রাখবেন না আপনি কোনো জায়গায় যদি বাস জার্নি করেন বাস উঠার আগে প্রস্রাব করে ফেলবেন আপনি যদি কোথাও একটু 1 ঘন্টা রাস্তা যান আগে প্রস্রাব করে ফেলবেন নেমে প্রস্রাব করে ফেলবেন ঠিক আছে এটাকে কেন কারণ হচ্ছে সেই প্রস্রাবের বা ইউরিনারি ব্লাডারের যে রিজার্ভেশন ক্যাপাসিটি সেটা এখন ইউটেরাস আস্তে আস্তে বড় হয়ে প্রেসার দিয়ে এটাকে দ্রুত কি মানে বের করে দিচ্ছে হ্যাঁ এই জন্য সে আগের মতো মানে একদম ফুল ব্লাডার পর্যন্ত ওয়েট করতে পারতেছে না এটা নর্মাল ফিজিওলজি এটা কোনো ট্রিটমেন্ট দিতে হয় না এটা জানলেই হবে এন্ড তুমি বলতে পারো স্যার এটা কি আস্তে আস্তে কমে যায় হ্যাঁ কমে যায় কারণ হচ্ছে ইউটেরাস আস্তে আস্তে বড় হয় কি যখন আরো বড় হয় সেই ইউটেরাস ব্লাডারের উপরে চলে আসে এরপরও অ্যাবডোমেনে চলে আসে অ্যাবডোমেনে যখন চলে আসে তুমি এই যে পালপেশন করতে পারো কুইকেনিং বুঝতে পারো বাচ্চা লাথি দিলে বুঝতে পারো ফিটাল মুভমেন্ট বুঝতে পারো হাত দিলে পালপেশন করতে পারো তখন তো ব্লাডার ফ্রি হয়ে যায় তখন তোমার ইউটেরাস চলে আসে অ্যাবডোমেনে ওকে আচ্ছা তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে আর কি কি দেখা যায় ফেটিক রোগী বলবো আমি অনেক দুর্বল হ্যাঁ স্যালাইভেশন ওই যে ঘুমের মধ্যে এমনিও স্যালাইভেশন হতে পারে খাওয়া দাওয়ার মধ্যে তার কোনো আগ্রহ নেই মেজাজ ইরিটেবল এগুলো একদম কমন তাহলে এই যে আমরা 9টা সিমটম পাইলাম বা সাইন পাইলাম এগুলোকে বলা হচ্ছে প্রিজাম্পটিভ সাইন এই 9টা প্রিজাম্পটিভ সাইন এমসিকিউ তে জিজ্ঞেস করবে প্রত্যেকটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফও জানলাম তবে একটা মাত্র সাইন সম্বন্ধে জিজ্ঞেস করবে স্যাডউইকস বা জ্যাকোমিয়ার সাইন সেটা কি বলছি আমরা ভ্যাজাইনাটা কি হবে ভ্যাজাইনাটা একটু পিঙ্ক থেকে ভায়োলেট হয়ে ভায়োলেট থেকে ব্লু হয়ে যাবে ব্লু হবে ব্লু হবে ঠিক আছে হ্যাঁ এটাকে বলা হচ্ছে স্যাডউইকস সাইন অথবা জ্যাকোমিয়ার সাইন এরপর আমরা বলছি স্কিনে 3টা চেঞ্জ হয় স্কিনে 3টা চেঞ্জ আমাদের কি করতে হবে অবভিয়াসলি জানতে হবে স্কিনে কি কি হয় বলো হাইপার পিগমেন্টেশন হয় Montgomery's tubercle. ভেরি নাইস তিনটা হয় একটা হচ্ছে স্যার মন্টোগোমারিস টিউবারকল মন্টোগোমারিস টিউবারকলটা কোথায় হয় Breasted mothe. ব্রেস্টের নিপেলে in the nipple breast around the nipple ঠিক আছে সেবাসিয়াস কিছু সিক্রেশন জমে এটা ওকে ফাইন আরেকটা চেঞ্জ করতে হয় স্যার লিনিয়ার লিনিয়ার নাইগ্রা নাইগ্রা Linear nigra. এটা হচ্ছে অ্যাবডোমেনে পিউবিস থেকে আম্বিলিকাস বরাবর মিড লাইনে ওকে তাহলে সাইডে যেগুলো হয় স্ট্রায়া গ্রেভিডারাম ভেরি নাইস আমরা জেনে পেলাম একদম প্র্যাকটিক্যাল লক্ষণ তুমি রোগী দেখলে বুঝবা ইজ প্রেগন্যান্সি ওকে ফাইন কি হতে পারে আমরা বলছি যে আর হচ্ছে আর ঘন ঘন প্রস্রাব হবে হ্যাঁ ঘন ঘন প্রস্রাব হবে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন ওকে ফাইন ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশনে কেন হচ্ছে সেটা আমরা জেনে ফেললাম যে ইউটেরাস আস্তে আস্তে বড় হচ্ছে ব্লাডারকে প্রেসার দিচ্ছে ব্লাডার প্রস্রাব ধরে রাখতে পারতেছে না যেটা পরবর্তীতে কমে যাবে ওকে এটা তো আমরা রোগী কাউন্সেলিং করে দিব এরপর আমরা হচ্ছে কুইকেনিং ঠিক না কুইকেনিংটাও খুব ইম্পর্টেন্ট আমরা কুইকেনিংটা কখন বুঝবো 16 to 20 উইকে গিয়ে সেটা হচ্ছে ফার্স্ট ফিটাল মুভমেন্ট প্রথম বাচ্চার নড়াচড়া স্লাইড ফ্লাটারিং মুভমেন্ট ওকে এটা আমরা জানলাম এরপর আমরা বলছি কি অ্যামেনুরিয়া এটা হচ্ছে একদম আর্লিয়েস্ট সিম্পটম তবে সেটা আনমেরিড উইমেনদেরও হতে পারে নন প্রেগন্যান্সিডও হতে পারে কিভাবে হতে পারে ওই যে বললাম এন্ড ইন্টেন্স ডিজায়ার ফর প্রেগন্যান্সি তারপর হচ্ছে সাইকোলজিক্যালি নার্ভাসনেস ফিয়ার এগুলা থেকে হ্যাঁ এই জিনিসগুলা আমরা মোটামুটি জানলাম প্রিজাম্পটিভ সাইন থেকে ওকে কারো কোনো সমস্যা আছে এখানে প্রিজাম্পটিভ সাইনে নো স্যার No, sir. কেউ শুনছো নাকি সবাই Yes, sir. Yes, sir. 36 শারমিন আক্তার কে না 36 এটা হচ্ছে কি ইমতিয়াজুল না Yes, sir. তুমি শুনতে পাচ্ছ নাকি Ji, sir. বাতাস আচ্ছা 35 আইমন কে আইমন না আইমন শুনতে পাচ্ছ জি স্যার শুনতেছি হ্যাঁ শুনছো না গুড
এরপরে আমাদের এখানে আর কি আছে, শাহরিয়ার আহমেদ না ইসলাম, এটা 44 আসো তুমি শাহরিয়ার, কি ভুলে গেছো? আসসালাম, শুনতে পাচ্ছ না? জি স্যার। এতক্ষণ ছিলা? জি স্যার ছিলাম। এক কোট, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে ইসমাম আমির, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, আসসালামু Smart আলাইকুম। যুবক। খুব সুন্দর একটা ছবি দিছো তুমি, হ্যাঁ? Good. এরপরে হচ্ছে তাসলিমা, শুনতে পাচ্ছ? 20। Yes, sir. মাশাআল্লাহ, মোটামুটি সবাই আছো না? কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যাবে না, এরকম নাকি বিষয়টা? No, sir. কারো বুঝতে অসুবিধা হচ্ছে, বোর্ড লাগতেছে? বোর্ড লাগলে আমরা আর একটু স্লো যেতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয় একটু জানা ভালো আর কি। স্যার এর বলো। স্যার কেউ মানে কোনো পেশেন্ট যদি প্রিজার্ভেটিভ সাইন সিম্পটম নিয়ে আসে, তখন আমি কি কি দেখে তারপর পরের স্টেপে তাকে আমি কি বলবো, মানে কোনো টেস্ট করতে বলবো নাকি কি করতে বলবো? হ্যাঁ, পরের স্টেপে কি করবে এটা আমরা একটু পরে আসি, হ্যাঁ আসতেছি। ওকে, ভেরি নাইস, ও খুব ভালো কোশ্চেন করছে যে প্রিজাম্পটিভ সাইন তো স্যার বুঝে ফেলছে, এখন তো আমাকে রোগ মানে একে কনফার্ম বলে দিতে হবে যে এটা কি প্রেগন্যান্সি, মহাখুশির বিষয়। বাংলাদেশের মতো গেলে হাত ধরে তো বলে দেওয়া যাবে না, এটা তো মাইদের খাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে প্রেগন্যান্সি না হলে। আচ্ছা, ওকে ফাইন, নেক্সট আসি। দিস আর দ্য প্রবাবল সাইন। এই প্রবাবল সাইন গুলোতেই আমরা যাব। যখন প্রিজাম্পটিভ সাইন গুলো আছে তখন আমরা প্রবাবল সাইন গুলো খুঁজবো, যে তুমি বুঝে পারছো ইয়েস পাইছি এটা তো প্রেগন্যান্সির দিকেই যাচ্ছে। এখন আসো প্রবাবল সাইন গুলো খুঁজবা। যে প্রশ্ন করছো কে? স্যার রোল 15। ওকে ফাইন, তাহলে তুমি দেখো, আমরা প্রিজাম্পটিভ সাইন দেখে ফেললে, তুমি পজিটিভ, তুমি মোটামুটি মানে ধারণা করতেছো এটা প্রেগন্যান্সি হবে। তাহলে স্যার আমি কি করব? হ্যাঁ, সেটা হলো হয় প্রবাবল সাইন গুলো খুঁজবো, ঠিক আছে? তো প্রবাবল সাইনের মধ্যে আমরা কি খুঁজবো? এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, সেটা আসলে তুমি দেখলেই প্রথমে বুঝে ফেলবা, ঠিক আছে? মোটামুটি প্রেগন্যান্ট উইমেনদের যখন তার অ্যাবডোমেনটা ডিস্টেনশন হয়, ঠিক আছে, এনলার্জ ইউটেরাসে, সেটাকে আমরা বুঝে ফেলবা এনলার্জ অ্যাবডোমেন দিয়ে। এরপর হচ্ছে হ্যাগার সাইন, এটা কোথায় পাবো স্যার? এটা ইউটেরাসে পাবো। সার্ভিক্সে একটা সাইন পাবো, গডেল সাইন। তারপর হচ্ছে ইন্টারমিটেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন, এটাকে বলা হয় ব্র্যাক্সটন হিক সাইন, হ্যাঁ। এরপর হচ্ছে বেলটম্যান টেস্ট, এরপর হচ্ছে ইউটেরাইন শাফল, এন্ড লাস্ট ওয়ান বায়োলজিক্যাল টেস্ট এন্ড ইমিউনোলজিক্যাল টেস্ট। এই যে তুমি 15 যে প্রশ্ন করছো, তাহলে প্রিজাম্পটিভ সাইনের পরে হচ্ছে তুমি প্রবাবল সাইনগুলো খুঁজবা, অ্যাবডোমেন এনলার্জ কিনা। দেখলা যে হ্যাঁ এনলার্জ, এটা আসলে হবে, আচ্ছা সেটা তো পেয়েই গেল। এখন তুমি বলবো যে স্যার এরপর স্যার তুমি হচ্ছে হ্যাগার সাইন, তো হ্যাগার সাইন কি? এটা তো মকসুদ্দি স্যার তোমাকে জিজ্ঞেস করবে। আমি শুরুতেই বলছি আমরা কিছু সাইন পড়াবো আজকে, এই সাইনগুলো তোমাকে জানতে হবে। হ্যাগার সাইন আমরা একটু পরে বলতেছি, এটা ইউটেরাসে পাওয়া। আমরা একটা ভেজাইনাতে পাইছি, এটার নাম কি? জ্যাকোমিয়ার সাইন আর স্যাডউইক সাইন। আচ্ছা, আমরা ইউটেরাসে একটা পাবো, সেটার নাম হ্যাগার সাইন। সার্ভিক্সে পাবো গডেল সাইন, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপর হচ্ছে আমরা ব্র্যাক্সটন হিক্স বা ইউটেরাইন কন্ট্রাকশন, যেগুলো ইন্টারমিটেন্ট, এটা আমরা জানবো। বেলটমেন্ট, বেলটমেন্ট মানে হচ্ছে অ্যাবডোমেনে হাত দিয়ে ফিল করা, এটা আমরা বলবো। ইউটেরাইন শাফল, সেটাও আমরা বলবো। এবং লাস্ট ওয়ান বায়োলজিক্যাল টেস্ট, যেটা তুমি বলছো একটু আগে যে স্যার আমরা কোনো টেস্ট দিব কিনা। আসলে হয় কি, আমরা প্রেগন্যান্সির প্রিজাম্পটিভ বা প্রবাবল সাইনগুলো যখন বুঝে ফেলি, আমরা সাথে সাথে ওই বায়োলজিক্যাল ইমিউনোলজিক্যাল টেস্টগুলো দিয়ে দিই প্র্যাকটিক্যালি। কিন্তু আমাদের পরীক্ষা পাশের জন্য এই সবগুলো পয়েন্ট মুখস্থ রাখতে হবে। এমসিকিউতে আসবে হোয়াট আর দ্য প্রবাবল সাইন্স অফ প্রেগন্যান্সি, তো তুমি তো এখানে এগুলো না জানলে হবে না। তুমি ঠাস করে বলে দিলে এনলার্জমেন্ট অফ অ্যাবডোমেন, এটা তো প্রথমেই দেখা যাবে, সো এটা মনে হয় প্রিজাম্পটিভ সাইন, তাহলে কিন্তু তোমার এটা ফলস হয়ে গেল, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা প্রবাবল সাইনগুলো একটু দেখি। এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, যেটাকে বলা হয় ফান্ডাল হাইট মেজারমেন্ট, এটা গাইনিতে লাগবে 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 লাগবে, একদম প্র্যাকটিক্যাল তোমাদের রোগী এক্সামিনেশন করবা ফান্ডাল হাইট। প্রফেশনাল পরীক্ষায় গাইনিতে ফান্ডাল হাইট মেজারমেন্ট করবা না আর পাস করবা, এটা হতেই পারে না। এটা আমাদের এখন তার সুযোগ নেই, প্র্যাকটিক্যাল দেখাতে পারতেছি না, কিন্তু আমাদের এমসিকিউতে আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা ছাড়া পাস হবে না। 3 স্টার এটা। যে গেস্টেশনাল এজ মানে হচ্ছে প্রেগন্যান্সির এজ, প্রেগন্যান্সি 16 সপ্তাহ, 20 সপ্তাহ, 28 সপ্তাহ, 32 সপ্তাহ, এগুলো পরপর ইউটেরাসের পজিশন কোথায় থাকে। ফান্ডাল হাইট মিন্স কি, প্রেগন্যান্সি যত প্রসিড করবে 16 সপ্তাহ পর ইউটেরাস কোথায় গিয়ে দাঁড়াবে, ইউটেরাসের পজিশন কোথায়, 20 উইকস পর কোথায় ইউটেরাসের পজিশন,
এইগুলাকে বলা হয় ফান্ডাল হাইট মেজারমেন্ট। ফান্ডাল মানে হচ্ছে যে ফান্ডাস, ইউটেরাসে বডি আছে, ফান্ডাস আছে, ঠিক আছে, ওই জায়গাটা। তো তুমি যদি বলো যে স্যার এটা আমরা কিভাবে বুঝবো, চোখে তো দেখবো না, ওই যে এটা হলো পালপেশন, হাত দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে দিয়ে পেটের মধ্যে তুমি ইউটেরাসের ফান্ডাসটা ফিল করবা, হার্ট একটা অবজেক্ট ফিল করবা। এটা তোমাকে এখন জাস্ট বলে দিচ্ছি, শুনে রাখো। হ্যাঁ, ইউটিউবের ভিডিও দেখতে পারবা, কিন্তু তোমার প্র্যাকটিক্যালি ওয়ার্ডে দেখানো হবে। ঠিক আছে, তাহলে ফান্ডাল হাইট মেজারমেন্ট বলতে কি বুঝলাম? আমরা পালপেশন করব ইউটেরাসটা, যে এত উইকস পরে কোন জায়গায় আসলো, এত উইকস পরে কোথায় গিয়ে আসলো। ওকে, এটা এমসিকিউতে আসবে, রিটেনও আসবে, এবং এটা ভাইভাতে জিজ্ঞেস করবে। 16 উইকস এর আগে আসলে খুব বেশি এটা পালপেশন হয় না। প্রশ্ন আসে কেন স্যার? কারণ হচ্ছে ইউটেরাস অ্যাপিয়ার্স ওভার দ্য পেলভিক ব্রিম। পেলভিক ব্রিমের বাইরে আসলেই শুধুমাত্র তুমি কি এই ইউটেরাসকে পালপেশন করতে পারবা, অর্থাৎ হাত বুঝতে পারবা। পেটে হাত দিয়ে ইউটেরাস বোঝা যাবে কখন থেকে? 16 সপ্তাহ পর থেকে। ওকে, তার আগে বোঝা যাবে না। বুঝা গেছে? তার আগ পর্যন্ত কোথায় থাকবে ইউটেরাস? পেলভিক ক্যাভিটির ভিতর থাকবে। পেলভিক ক্যাভিটির ভিতরে হাত দিয়ে পালপেশন করা যাবে না? স্যার যাবে না। ওকে, তাহলে আমাদের প্রথম কথা 16 উইকস এ ইউটেরাসের পজিশন কোথায়? এট দা লেভেল অফ পেলভিক ব্রিম। তোমরা কি পেলভিক ব্রিম চিনো? জি স্যার। জি স্যার। হিপ বোনের মধ্যে তোমরা পড়ছো হচ্ছে আইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে, এরপর আরেকটু নিচের দিকে গিয়ে পেলভিক ব্রিম গুলো আবার দুই দিকে জোড়া লাগে, পেলভিক ক্যাভিটি হয়ে যায়, ইনলেট আউটলেট, ইসিএল টিউবারসিটি আছে। এগুলো তো তোমরা অবভিয়াসলি আমার চেয়ে ভালো জানো। মনে পড়তেছে তোমাদের? যারা তোমরা তো অবভিয়াসলি। জি স্যার। জি স্যার। ভেরি নাইস। তাহলে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বক্তব্য হলো, স্পিচ হলো, তুমি পেলভিক ব্রিমে না আসা পর্যন্ত ইউটেরাসকে হাত দিয়ে পালপেট করতে পারবা না। এখন তুমি করলা কি, রোগী আসছে ওয়ার্ডে, মাত্র 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, ধুমায় পেটের মধ্যে চাপাচাপি শুরু করে দিলা, কি রে ইউটেরাস তো পাওয়া যায় না, কি বলে? রোগী তো চিল্লা পাল্লা করে শেষ, পেট টেট ভাঙে ফেলতেছে চাপ দিয়ে। ম্যাডাম তোমার ফেল করায় বহুত দূর নিয়ে যাবে। কেন? তুমি পেলভিক ব্রিমে আসার মতো সময় তো এখনো হয়নি, তো হয় পালপেট দ্য পেশেন্ট। বুঝতে পারছো? এটা মাথায় রাখো। এই জন্য হিস্ট্রি নিতে হবে যে আপনার কয় মাস হয়েছে। যখন সে বলবে আমার এত সপ্তাহ হয়েছে, আমার 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, তখন তুমি পেটে হাত দিবা, এর আগে দিবা না। এই জন্য হিস্ট্রি আগে নিতে হবে। নাম্বার 2, 20 উইকস। 20 উইকসে এটা কোন পজিশন আসবে? ইউটেরাসটা আরেকটু বড় হবে। আরেকটু বড় হলে কোথায়? নিচে নামবানো, উপর উঠবে। উপর উঠবে, উপরে সেটা কোথায় উঠবে? পেলভিক ব্রিমের আরেকটু উপরে এসে সিম্পাইসিস পিউবিস মাঝখানে। তাহলে তুমি একটু কল্পনা করো, সিম্পাইসিস পিউবিস হচ্ছে একেবারেই তোমার দেখা যাচ্ছে জেনিটাল অর্গানের একেবারে কাছাকাছি, আর আম্বিলিকাস তো আম্বিলিকাসের জায়গায়। এই দুইটা ঠিক মিড পয়েন্টে হচ্ছে তুমি হাত দিবা। তুমি হিস্ট্রি নিবা, আপনার কয় সপ্তাহ চলে? হ্যাঁ ম্যাডাম আমার আজকে 20 সপ্তাহ প্রেগন্যান্সি। তুমি তাহলে হাত দিবা কোথায়? হাত দিবা আম্বিলিকাস এবং পিউবিস সিম্পাইসিসের মাঝখানে হাতটা দিবা পেটে। একটু হালকা করে জেন্টাল প্রেসার দিবা, টাচ করে দেখবা যে ইউটেরাস একটা শক্ত লাগতেছে। এখন আসো আম্বিলিকাস, কত সপ্তাহ পর? 24 সপ্তাহ। তাহলে আরো যখন বেশি আগাচ্ছে ডে বাই ডে, ফিটাস আরো বড় হচ্ছে, ইউটেরাস আরো উপরের দিকে উঠে যাচ্ছে অ্যাবডোমেনে, ঠিক আছে, তখন কোথায় চলে আসবে? একদম আম্বিলিকাসে চলে। আম্বিলিকাসের জায়গায় এমনি হাত দিলেই দেখবা যে বিশাল হার্ড একটা অবজেক্ট, সেটা হলো ইউটেরাস। ওকে, 28 উইকস। 28 উইকসে আরো বড় হচ্ছে, সেটা কোথায়? আমরা অবভিয়াসলি জানি আমাদের একটা জিপি স্টার্নাম আছে। আমাদের আম্বিলিকাস এবং জিপি স্টার্নামের ঠিক মিড পয়েন্টটা হচ্ছে 28 উইকস। ওকে, এরপর হচ্ছে 32 উইকস। 32 উইকসে কোথায়? আরো বড় হবে, আরো উপরের দিকে উঠবে, at the junction of lower 2/3 এবং upper 1/3 of the umbilicus and gyvoid process. The GP sternum এবং umbilicus এর এই জায়গাটাকে তুমি 3 ভাগ করবা মনে মনে। 3 ভাগ করে মিড লাইন বরাবর থাকলে সেটা নাম হলো 28 উইকস। 3 ভাগের নিচে 2 ভাগ আর উপরের 1 ভাগের মাঝখানে হলে 32 উইকস। 36 উইকে আরো বড় হবে, এটা একদম এই যে কোস্টাল আর্চ মানে তোমার রিবসের এখানে চলে আসবে। 40 উইকসে কিন্তু ঠাস করে ইউটেরাস কিন্তু নিচে নেমে যাবে। 40 উইকসে তোমার বক্তব্য স্যার 40 উইকসে এখন যাবে কই? 36 পর্যন্ত তো রিবসে চলে গেছে। 40 উইকসে হলো তো এখন স্যার চেস্টে চলে গিয়ে তো ডায়াফ্রাম কি ছিঁড়ে ফেলবে নাকি? হার্ট লাংস কি বের হয়ে যাবে নাকি? আল্লাহর কি অপূর্ব সৃষ্টি দেখো, আল্লাহর সৌন্দর্যটাই এখানে, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যটাই এখানে, যে 36 উইকসে এসে রিবসকে ধরে ফেলছে। এখন তো ডায়াফ্রামের কারণে উপর উঠতে পারবে না। ডায়াফ্রাম দিয়ে তোমার চেস্ট এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি আলাদা, ঠিক না? এখন তো আরেকটু উপর উঠে গেলে তো তোমার শ্বাসকষ্ট হবে, হার্টের মধ্যে পালপিটেশন বেড়ে যাবে, ঠিক না? ভমিটিং হতে থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। আল্লাহর কি সৌন্দর্য! আল্লাহ তখন করছে কি,
এরপরে আরো যত উইক যাবে আল্লাহ করে এটাকে 40 উইকসের সময় নিচে নামাই দিছে। কিভাবে? 36 উইকের কাছাকাছি চলে আসবে। 36 উইকে কোথায় থাকে? রিপসে থাকে। ঠিক আছে, 40 উইকসে 36 এর মতোই রিপসের উপরে যায় না। তুমি বলতে পারো তাহলে কি স্যার ইউটেরাস কি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, মানে এটা কি বড় হয় না 40 উইকসে? প্রশ্ন জাগে কিনা? বেলাল শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি স্যার। 36 উইকে তুমি দেখতেছো রিপস পর্যন্ত চলে আসছে, এন্ড 40 উইকসেও কেন 36 উইকের পজিশনে থাকবে? প্রশ্ন আসে না যে স্যার এটা কি আর বড় হয় না? এটা কি ইউটেরাসের সাইজ ঠিক থাকে? ফিটাস কি একদম তার মানে তার হাইট বাড়াবে না? ফিটাস এরকম শক্ত হয়ে বসে থাকবে যে বড় হবে না, বের হওয়ার পর তারপর দেখা যাবে? বিষয়টা কি এরকম নাকি? না স্যার। না স্যার। তো প্রশ্ন জাগে কিনা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আল্লাহর সৌন্দর্য যে তাহলে 40 উইকসের সময় হয় কি ইউটেরাস ফিটাস আছে না, ফিটাসের হেড ডাউন হয়। মানে হেড ডাউন মানে হচ্ছে এগুলা লেবারের একটা স্টেজ। লেবারের কিন্তু অনেকগুলো স্টেজ আছে, ঠিক আছে? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ইয়ে আছে না, কি বলে, অ্যামনিওটিক ফ্লুইড আছে না, এটা অ্যামনিওটিক মেমব্রেনটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে তোমার মানে লিকুইড বের হয়, এটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক মেমব্রেন রাপচার। হ্যাঁ, তারপরে হয় কি ফিটাস যখন অ্যামনিওটিক মেমব্রেনটা যখন ছিঁড়ে যায়, বাচ্চাটা কি হয়, ইউটেরাস কি করে কন্ট্রাকশন করা শুরু করে দেয়। তো কন্ট্রাকশন শুরু হলে কি হবে, ফিটাস তো নিচের দিকে নামবে, কারণ এটা ডেলিভারি হতে হবে। নামবে কোথায়? ভ্যাজাইনার দিকে যাবে, সার্ভিক্সের দিকে যাবে, এরপর কি ডেলিভারি হয়ে বেরিয়ে আসবে, ঠিক না? সার্ভিক্সের দিকে ভ্যাজাইনা হয়ে ডাইরেক্ট ডেলিভারি হয়ে চলে আসবে। তো হয় কি, তখন ইউটেরাস থেকে ফিটাসটা হেডটা, আমরা তো জানি নরমাল বাচ্চার পজিশনে, নরমাল প্রেগন্যান্সির নরমাল পজিশন কোনটা? মাথা নিচের দিকে থাকবে, হেড নিচের দিকে থাকবে। হেড নিচের দিকে থাকবে, মাথা এটা হলো মাথা নিচের সেফালিক দিকে। কন্ডিশন। হ্যাঁ, সেফালিক কন্ডিশন, মাথা নিচের দিকে ডেলিভারির সময়। হ্যাঁ, তুমি বলতে স্যার মাথা তো উপরের দিকেও থাকতে পারে, এটা তো অ্যাবনর্মাল পজিশন, এই জন্য সিজার করতে হয়। তাহলে হেডটাকে অলওয়েজ প্রেগন্যান্সিতে নরমাল পজিশন হচ্ছে নিচের দিকে। তো হেডটা হয় কি 40 উইকসে আরো আল্লাহর রহমত হচ্ছে এটা উপরের দিকে উঠলে তো সমস্যা হবে, এটাকে আস্তে করে করে কি হেডটা ডাউন করে দেয়। হ্যাঁ, অর্থাৎ ওই যে ভেজাইনাল যে তোমার হিপবোনের যে আউটলেট আছে, ইনলেট আউটলেট দিয়ে আস্তে করে মাথাটা বের করে দেয়, একটুখানি নিচের দিকে নামাই দেয়। নিচের দিকে নামালে ওই হাইটটা কম্পেনসেট হয়ে যায়, ইউটেরাস ঠিকই বড় হয়, বাচ্চা ঠিকই বড় হয়, কিন্তু নিচের দিকে যখন ইউটেরাসটা একটু নেমে যায়, হেডটা যখন ডাউন হয়ে যায় বাচ্চার প্রথম স্টেজ দিকে, মানে এটাকে বলা হয় লেবার শুরু হয়ে যায়, তখন কিন্তু আর উপরের দিকে তো তোমার ডায়াফ্রামকে প্রেসার দিচ্ছে না। তাহলে আমাদের 40 উইকসের সময় ইউটেরাস ঠিকই বড় হয়, ফিটাসও বড় হইতে থাকে, গ্রোথ কখনো কমে না। কিন্তু তাহলে স্যার হাইট কেন সমান থাকে? কারণ হচ্ছে হেড ডাউন হয়। এটা হচ্ছে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, কিন্তু আমি তোমাকে বোঝার জন্য বললাম আর কি। এটা আসলে কি পরিমাণ সুন্দর একটা সিস্টেম আল্লাহ। হ্যাঁ, এরপর আস্তে আস্তে বাচ্চাটা হেড ডাউন হইতে হইতে আরো অনেকগুলো টার্ম আছে, আস্তে ডেলিভারি হয়ে চলে আসে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা জানলাম। আমরা প্রথমে বলতেছি আমরা যে ফান্ডাল হাইট কখন বুঝতে পারবো? অ্যাবডোমেনে আমরা হাত দিয়ে পালপেশন করে বুঝতে পারবো। তো কোন উইকস থেকে এটা পালপেশন হবে? 16 উইকস থেকে। কেন? কারণ এর আগ পর্যন্ত এটা পেলভিক ক্যাভিটির ভিতর থাকে, 16 উইকস পর এটা পেলভিক ব্রিমের কাছাকাছি চলে আসে। আর পরে 20 উইকস পর কোথায় আসে? সিম্পাজি ফিবিস এন্ড আম্বিলিকাসের ঠিক মিড পয়েন্ট। তাহলে আমরা হিস্ট্রি নিলে কত সপ্তাহ চলে মা? বলতেছে 4 মাস চলে, 5 মাস চলে। হ্যাঁ, দিয়ে দাও হাত। হাত কোথায় দিবা তুমি? সিম্পাজি ফিবিস আম্বিলিকাসের মাঝখানে। এটা হচ্ছে তোমার এক্সামিনেশন অফ দা গাইনিতে তোমাকে এটা জিজ্ঞেস করবে যে পালপেট করা ফান্ডাল হাইট তুমি এখন তো অ্যাবডোমেনের কোথায় দিবা? তোমার এই চারটা মনে আছে যে এই উইকে এখানে, এই উইকে এখানে, এই উইকে এখানে। তুমি রোগীকে জিজ্ঞেস করবা আপনি কবে থেকে প্রেগন্যান্সি ডেভেলপ করছে, কয় সপ্তাহ চলে, এত সপ্তাহ। এবার তুমি বললে সে 20 সপ্তাহ, তুমি খুব সুন্দর করে হাত দিবে কোথায়? আম্বিলিকাস এবং পিভি সিম্পাইসের মাঝখানে। এরপরে আম্বিলিকাস বরাবর কখন চলে আসবে? 24 উইকস। আর একটু উপর উঠবে কোথায়? আম্বিলিকাস আর জিপি স্টার্নামের মাঝখানে। আর একটু 30 উইকস এর পরে কোথায় হবে? আম্বিলিকাস এবং জিপি স্টার্নামের লোয়ার 2/3 আর আপার 1/3 এর মাঝখানে। আবার 36 উইক আরো বড় হয়ে কোস্টাল আর্চ অর্থাৎ রিপসের এখানে চলে আসবে দুই পাশে। এখন কি হবে? 40 উইকসে স্যার নিচে চলে যাবে। কেন? হেড ডাউন হবে। হেড ডাউন হওয়ার কারণে 36 উইকস এর কাজ সমান থাকবে। ঠিক আছে? ওকে, ফাইন। বুঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বলো। স্যার এটা কি সব পেশেন্টের ক্ষেত্রেই সেম হবে? কারণ অনেক পেশেন্ট একদম তো same। গ্রোথ ডিপেন্ড করে না, যে অনেকের বেবি এটা বড় একদম হচ্ছে। সেম। না, আমি বলি
এটা হচ্ছে যে হ্যাঁ তুমি যখন এটা হচ্ছে নরমাল সবার হবে। এখন গ্রোথ রিটার্ডেশন থাকে, তার ক্ষেত্রে তো তুমি পাবা না। গ্রোথ রিটার্ডেশনে এই যে এটা তুমি পালপেশন করবা, তুমি দেখতেছো তার এই যে 36 উইকে তোমার আসার কথা হচ্ছে রিপস এর কাছাকাছি, হাত দিয়ে ওখানে কিছু পাচ্ছ না, তুমি আরেকটু নিচে নামলা, তুমি দেখলা যে কোথায় ইয়াতেও পাচ্ছ না, মানে আম্বিলিকাসে মানে জিপিএসটা মানে মাঝখানে হাত দিয়েও পাচ্ছ না, তুমি এবার আম্বিলিকাসে চলে আসলে, আম্বিলিকাসে হাত দিয়ে দেখতেছো এখানে একটু হার্ট ফিল হচ্ছে, এটি ইউটেরাস। তাহলে তোমার কি ধারণা, উইক চলে 36, কিন্তু আমি ইউটেরাস পাচ্ছি হলো 24 উইকসের লেভেল আম্বিলিকাসে, তার মানে বাচ্চা ছোট হচ্ছে, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, এটা নরমাল। তারপর তুমি আল্ট্রাসাউন্ড করে দেখলা, ওখানে বলতেছে হ্যাঁ বাচ্চা আই ইউজ ইয়ার ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন অ্যাবনরমাল। তাহলে এই এক্সামিনেশন গুলো এভাবে বোঝা যায় আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আবার তুমি বলতে পারো স্যার আমি আম্বিলিকাসের লেভেলে পাওয়ার কথা 24 সপ্তাহে, আমি পাচ্ছি হচ্ছে আরো উপরে, একদম জিপিএসটার নামে চলে গেছে, তার মানে এটা বাচ্চা বড়, পলিহাইড্রোমনিয়াস, অনেক বেশি পানি জমতেছে। এখন এটা তো আরো কয়েক সপ্তাহ গেলে তো বাচ্চার মা তো পেটের মধ্যে রাখতে পারবে না, কারণ এটা অনেক ডিসকমফোর্ট হবে, চেস্টকে এসে চাপ দিবে, তখন আমরা সিজার করে ফেলি। যে আমরা বেশিক্ষণ ওয়েট করি না, আমরা 36 উইক 38 উইকসে আমরা বাচ্চা নিয়ে ফেলি, বলো না যে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলতে হচ্ছে সিজার করে, কেন? কারণ বাচ্চা অনেক বড়, এবং এটা বড় হলে সুবিধা কি, বড় হলে এটা দিন দিন তো তার পেট, তাকে তো মানে উপর দিকে প্রেসার দিবে, শ্বাসকষ্ট হবে, হাঁটতে পারবে না। আল্লাহ যেটা সিং ডাউন করে 40 সপ্তাহে নিচে নামাই দিয়েছিল, সেটা তো এখন পানি বেশি জমে বাচ্চা বেশি বড় হয়ে পলিহাইড্রোমনিয়াস হয়ে দেখা গেছে যে বাচ্চাটা চেস্টকে চাপ দিচ্ছে, ডায়াফ্রামকে চাপ দিচ্ছে, তখন আমরা দ্রুত সিজার করে ফেলি। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন একটা প্রেগনেন্ট লেডি যখন বলে যে 36 উইকস 32 উইকস শ্বাসকষ্ট হচ্ছে, কোনোভাবে হাঁটতে পারতেছে না, দম নিতে পারতেছে না, টালটা করতে হবে, পলিহাইড্রোমনিয়াস আছে কিনা দেখতে হবে, বাচ্চার চারপাশে অ্যামনিওটিক ফ্লুইড অনেক বেশি কিনা, যেটা হলো পলিহাইড্রোমনিয়াস। ওকে, বুঝা গেছে? আর এই ফান্ডাল হাইটের ইম্পর্টেন্স কিন্তু অনেক। তো তুমি বলতে পারো স্যার এটা তো মরা মানুষের কেন দরকার, এটা তো জীবিত মানুষের দরকার। মরা মানুষের দরকার হচ্ছে তুমি একটা যখন অটোপসি করতে যাবা, তখন তার ওই যে অ্যাবডোমেনের সাইজ দেখে তুমি ফান্ডাল হাইট মেজার করে বলতে পারবা যে এটা এত 6 উইক প্রেগন্যান্সি 32 উইকস প্রেগন্যান্ট লেডি যে মারা গেছে। তো এটা কেসটা ভারী হয়ে যাবে, যে একটা মহিলা মরছে আবার প্রেগন্যান্ট মারা গেছে। প্রেগন্যান্ট মারা গেলে কি অসুবিধা? ডেফিনেটলি রেপ কেস কিনা, রেপ করে প্রেগন্যান্ট করে হয়তো তাকে মামলা দিয়েছে, মেরে ফেলছে। একটা নরমাল মেয়ে মারা যাওয়ার প্রেগন্যান্ট লেডি মারা যাওয়ার মধ্যে কিন্তু মামলা অনেক ডিফারেন্স। কথা বুঝে গেছে? এই জন্য তুমি অটোপসি করতে গেলে ফান্ডাল হাইট দেখতে হয়, যদি আসলে আমরা এগুলো দেখি না, আন্দাজ করে বলে দিই, দেখা হয় সবই, কিন্তু এখানে এগুলো ইম্পর্টেন্ট। এই জন্য একটা লেডি অনেক অ্যাবডোমিনাল এক্সটেনশন ডেথ মার্ডার হয়েছে, শুনছো সুরত হালে লেখা আছে মার্ডার আছে, তো তুমি করবা কি, ফান্ডাল হাইট মেজার করলে ডেড বডিতে, তুমি দেখলা ইউটেরাসের পজিশন 38 উইকসে, 32 উইকসে, তুমি বলে দিলা যে এত উইকস প্রেগন্যান্সি, তার মানে এতদিন আগে কারোর সাথে তার অ্যাফেয়ার ছিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়েছে, এই লোকটাকে খুঁজে বের করতে হবে, এই মহিলার তাহলে রেপ কেস হয়েছে কিনা ভ্যাজাইন এক্সামিনেশন করতে হবে, সিমেন কালেকশন আছে কিনা এটা ল্যাবে পাঠাইতে হবে। অথচ তুমি এটা যদি অ্যাবডোমেন ফ্ল্যাট থাকতো, ফান্ডাল হাইটও দেখা লাগতো না, রেপ কেসের দিকেও নিতে না, সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকেও নিতে না, জাস্ট একটা মার্ডার হিসেবে চালাই দিতে। এই জন্য ডেড বডি তো এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেছে কিনা? জি স্যার। এই যে এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে তোমার রেডিতে দেওয়া আছে, তবে এটার সাথে বইয়ের ভাষার মধ্যে একটু চেঞ্জ আছে, তোমরা এটা মুখস্থ না করে বইয়ের ভাষাটা মুখস্থ করিও আর কি। আমার যে ইয়াটা আমি যেটা লিখে দিছি লিখাটা বলবা। ছবিটা হচ্ছে রেডিতে না হয়, কিন্তু ছবিতে একটু 19-20 আছে। হ্যাঁ, ছবিতে একটু 19-20 আছে, তবে তুমি পড়ার সময় ইয়াটা পড়বা, আমার লেখাটা পড়বা। লেখাটাও রেডি থেকে, কিন্তু ছবির সাথে রেডির লেখাটা একটু মিল ডিফারেন্ট আছে, কথা বুঝছো? ওই যে আমরা বলছি স্ট্রাইক রেবিডারাম দেখা যায়, এটা অলরেডি বলে ফেলছি, আম্বিলিকাসের চারপাশে এবং দুই দিকে অ্যাবডোমেনের দুই দিকে ফ্ল্যাঙ্কে, আর মাঝখানে থাকলে এটার নাম কি? লিনিয়া নাইগ্রা। আরেকটা আছে লিনিয়া অ্যালবিকান্স, ওগুলো না জানলেও চলবে, এটা জাস্ট মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সাইন পেয়ে গেলাম। একটা ব্রেক দিব। তোমাকে টায়ার্ড হয়ে গেছো? ব্রেক নিবা না 5 মিনিট পরে নিব আমরা? এটা শেষ করি। স্যার ব্রেক। ঘুম চলে আসছে সবার, দেখে আমরা র্যান্ডমলি কাউকে ধরে দেখি। আমাদের মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট কি আছে? আসাদুল হক। আসাদুল হক তো দেখছো? আসাদুল হক তো নাই।
এই আসাদুল হক কই রোল 18 তার মানে সে শুরু থেকে ব্রেকে আছে। আসিফ 25 Yes, sir. পেন মাঝে মাঝে ধরা কঠিন অবস্থা। সঞ্জিদা আহমেদ কে আসো 41 जी सर। মাশাআল্লাহ। তারপর হচ্ছে কে আছে আর দেখি, এখন সবাই অ্যালার্ট হয়ে যাচ্ছে না, পার্সোনালি মেসেজ দিয়ে এই স্যার জিজ্ঞেস করতেছে কে আছে না আছে। খুব সালাক তোমরা। শাহাদাত হুসাইন স্যার আসাদ জানাতে স্যার নেট প্রবলেম স্যার চ্যাটে লিখছে স্যার। আরে সবকিছু কিছু না হলে তো একটা না একটা প্রবলেম হবে, সেটা নেটই তো। খুব সুবিধা তো এটা, বুঝছো? এই সুবিধা তো, কোনো কিছু সমস্যা হলে নেট সমস্যা, এটা হচ্ছে মানে ওপেন সিক্রেট একটা অজুহাত এবং সেটা দিতেই হবে। কি বলো বেলাল নাকি? জি স্যার। মনিটর হয়ে তো তুমি তো আরেক বিপদে পড়ছো, খালি তোমাকে জিজ্ঞেস করতেছি যা। হ্যাঁ আপনার কি জিজ্ঞেস করে এটা ঠিক আছে ও যেটা বলতেছে? जी सर। ওকে ফাইন, পার্সোনাল মেসেজ দেওয়া যায়, দাও সবাইকে, আমরা ওই ঢুকেই দেখি পার্সেন্টেজ নিয়ে নেবো। তাহলে কয় মিনিট ব্রেক? 5 মিনিটস। এখন 12:10 বাজে, 12:15 নাকি? স্যার 10 মিনিট। ওকে 10 মিনিটস, 12:20 ইনশাআল্লাহ। পড়া ধরবো আমি, হ্যাঁ। কোনো কে কে আছে? আমাদের আসাদের নেট ঠিক হয়েছে? এত এর নেট কি এখন আর ঠিক হবে না নাকি আজকে? ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক হবে না? তোমাদের সোহেল স্যার তো বলতেছে তোমার ওর নেট নাকি 1টার আগে ঠিক হবে না। এটা কে? সার্জিন না সিরজিন? মোহাম্মদ সিরজিন আছে? जी सर। अस्सलाम वालेकुम। গুড। আসিফ Yes, sir. ভেরি গুড, তো খুব অ্যাটেন্টিভ ছেলেরা। Yes. ওকে স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? Yes, जी sir. सर। দেখা যাচ্ছে স্যার। আমরা মনে হয় শুরু করবো নাকি? জি স্যার। जी sir. Sure. सर। ওকে আচ্ছা, আমরা ওই সময় ছিলাম হলো সাইনের মধ্যে ছিলাম। প্রবল সাইনে আমরা অনেকগুলো বিষয় তোমাদেরকে বলছি, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ফান্ডাল হাইট মেজারমেন্ট, অবভিয়াসলি তোমরা সেটা বুঝতে পারছো আশা করি ইনশাআল্লাহ। এরপরে আমরা বলছি যে কিছু সাইন পাওয়া যাবে, এর মধ্যে একটা হচ্ছে ইউটারাসে পাবো, সেটার নাম কি বলছিলাম? হ্যাগার সাইন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কার জন্য? সুমন মুস্তুদি স্যারের জন্য। প্রেগন্যান্সি কার্ড করবে আর সে হ্যাগার সাইন, তারপর হচ্ছে স্যাডউইক সাইন, এগুলো সে ব্রেক্সটন, এই যে এগুলা হিট সাইন, এগুলো যে জিজ্ঞেস করবে না, হবে না নরমালি, এগুলো কিন্তু অন্য স্যারা জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কিন্তু আমাকে যেহেতু কার্ড উঠলে আমার জন্য 100% আনসার করতে হবে, এর জন্য আমাকে হ্যাগার সাইনটা জানতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে? এটা হচ্ছে তুমি পালপেশন করলে বুঝতে পারবা। তুমি একটা হাত অ্যাবডোমেনে রাখবা, তারপর হচ্ছে ভেজাইনাল ওপেনিং দিয়ে 2 ফিঙ্গার আমরা করব, ইন করাবো। অ্যাবডোমেনে যে হাতটা রাখবো এই হাত দিয়ে আমরা প্রেস দিব, তাহলে অ্যাবডোমেনে যদি আমরা প্রেসার দিই, ইউটেরাসটা একটু চাপ করে নি, তখন তুমি যে ভেজাইনাতে দুইটা ফিঙ্গার রেখে মানে পালপেশন করার জন্য রাখছো, এই দুটো ফিঙ্গারের মধ্যে তুমি ফিল করবা হার্ড একটা অবজেক্ট, সেটা হলো সার্ভিক্স। এইটাকে বলা হচ্ছে এটা হচ্ছে সার্ভিক্সের উপরে the elastic body of the uterus। ঠিক আছে, the firm hard cervix is felt and এটার উপরে কি পাবা? body of the uterus। তাহলে হ্যাগার সাইন বলা হচ্ছে পালপেশন মেথড। একটা হাত অ্যাবডোমেনে রাখবা, সেটা দিয়ে প্রেসার দিবা, তাহলে ইউটেরাসটা একটু নিচের দিকে, ভেজাইনাল ওপেনিং এর দিকে একটু ডাউন হবে, তারপরে দুইটা ফিঙ্গার তুমি ভেজাইনাল ওপেনিং দিয়ে পালপেশন করবা, তুমি সার্ভিক্সে পাবা এবং
বডি অফ দ্য ইউটেরাস পাবা। কোনটা কি রকম ফিলিংস? সার্ভিক্সটা স্যার হার্ড ফিলিংস, আর বডি অফ ইউটেরাসটা স্যার ইলাস্টিক বডি, ইলাস্টিক ফিলিংস। এইটা যদি আমরা পালপেশন করে বুঝতে পারি স্যার এটা হলো হ্যাগার সাইন। তো স্যার বলবে এটা জানলে কি সুবিধা? স্যার এটা মানে হচ্ছে এটা 6 উইক, মানে প্রেগন্যান্সি 6 উইক চলতেছে। হ্যাঁ, যদিও আমরা এটা কিন্তু করি না, এটা কিন্তু আমরা কি করি না, পালপেশন করি না। কেন করি না? কারণ এটা হচ্ছে একেবারে 6 উইক আর্লি প্রেগন্যান্সি। এই সময় তুমি যদি ফিঙ্গার কি বলে ভ্যাজাইনাল পার ভ্যাজাইনাল যদি এক্সামিনেশন করো ফিঙ্গার দিয়ে, ইনফেকশন হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এত আর্লি প্রেগন্যান্সিতে আমরা এগুলো করি না, এগুলো বই আছে পড়তে হবে। কথা বুঝে গেছে? জি স্যার। Yes, sir. এবং এটা হচ্ছে একটা মোস্ট ভ্যালুয়েবল ফিজিক্যাল সাইন আর্লি প্রেগন্যান্সি। আর মোস্ট আর্লি সিম্পটম কি ছিল? অ্যামেনোরিয়া। আর ফিজিক্যাল সাইনের মধ্যে আর্লি প্রেগন্যান্সির মোস্ট ভ্যালুয়েবল হচ্ছে হ্যাগার সাইন। কিন্তু হ্যাগার সাইন আসলে আমরা প্র্যাকটিক্যালি করি না, কারণ হচ্ছে তুমি অ্যাবডোমেনে পালপেশন করবা, ভ্যাজাইনাল পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করবা ফিঙ্গার দিয়ে, এগুলা কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। জাস্ট ভাইবা মুখস্থ করতে হবে, বলে ফেলবো হ্যাগার সাইন কি। এই যে একটা হাত অ্যাবডোমেনে প্রেস করব, দুইটা ফিঙ্গার ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে পালপেশন করব, সার্ভিক্স পাবো, হার্ট ফিলিংস, ইলাস্টিক বডি যদি লাগে ইলাস্টিক, সেটা হচ্ছে ইউটেরাস। শেষ। ওই যে সার্ভিক্সে কি পাবা? গডেল সাইন। এটা হচ্ছে সেকেন্ড মান্থে পাবো। এটা কি হয়? প্রগ্রেসিভলি এটা সফটেনিং হয়। কিন্তু প্রথম দিকে কি রকম থাকে? হ্যাগার সাইনে বলছে হ্যাগার সাইনে হার্ট। এটা যখন আরো দেরি হবে এটা সফট হবে। তো এই যে সফট ফিলিং হলে সার্ভিক্সটা, স্যার সেটার নাম হলো গডেল সাইন। কিচ্ছু লাগবে না, এগুলো আমরা করিও না। এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমাদের মকসুদি স্যার জিজ্ঞেস করে। এবং এটা ব্র্যাক্সটন হিক্স সাইন। এটা হচ্ছে যখন প্রেগন্যান্সিটা আস্তে আস্তে আগাবে তখন একটা কিছুক্ষণ পরপর হ্যাঁ ইউটেরাইন একটা কন্ট্রাকশন হবে এবং কন্ট্রাকশনটা পেইনলেস থাকবে। পেশেন্ট বলবে একটু পর পর স্যার পেটে মুচড়াই, একটু পর পর পেটে কামড়াই, এরপর আবার ছেড়ে দেয়। ঠিক আছে? তো তুমি জিজ্ঞেস করবা যে স্যার আপনি তো বলছেন ইউটেরাইন কন্ট্রাকশন হওয়া মানে ডেলিভারির দিকে আগানো, তাহলে স্যার এটা কি ডেলিভারি হয়ে যাচ্ছে? যে মাত্র 4 মান্থে কন্ট্রাকশন অফ ইউটেরাস, এবং এটা ঠিক আছে, এটা 2 থেকে 3 মিনিট থাকবে, এরপর চলে যাবে। 2 থেকে 3 মিনিট থাকবে, এরপর চলে যাবে। এবং এটা একটু পর পর এবং এটা ব্যথা হবে না। ব্যথা হলে কি হবে? স্যার লেবার পেইন। ব্যথা হলে কি হবে? ফলস লেবার পেইন। ওকে, তাহলে ব্যথা বললেই কন্ট্রাকশনের সাথে সাথে এটা ট্রু লেবার পেইন, ব্যথা বললেই কন্ট্রাকশনের সাথে হয় ফলস লেবার পেইন। সেটা আলাদা বিষয় আছে, আলাদা ভাগ করা যায় কোনটা ফলস লেবার পেইন কোনটা ট্রু লেবার পেইন। আর যদি দেখো না একটু কামড়া ছেড়ে দেয়, মশলা ছেড়ে দেয়, 2-3 মিনিট পর পর চলে যায়, এটা হলো ফিজিওলজিক্যাল। এটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন অফ ব্র্যাক্সটন হিক্স সাইন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মুস্তাফিজ স্যার খুব পছন্দ করেন। ঠিক আছে? কন্ট্রাকশন কেন হয়? এটা ইউটেরাসের নরমাল ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন। ইউটেরাসের এগুলো মাসল না, ঠিক আছে? এটা ফিজিওলজিক্যাল একটা কন্ট্রাকশন, এটা একটা নরমাল ফিজিওলজিক্যাল। ওখানে ব্লাড সাপ্লাই হচ্ছে, মাসলের নরমাল অ্যাকশন পটেনশিয়াল আছে, সেখান থেকেই হচ্ছে। কথা বুঝছো? এটা নরমাল ফিজিওলজিক্যাল মাসকুলার কন্ট্রাকশন। আর ইউটেরাসটাও তো একটা মাসকুলার বডি, এটা হোল। ওটার যে স্মুথ মাসল আছে এগুলাতে কন্ট্রাকশন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের কারণে, এটা নরমাল ফিজিওলজিক্যাল। ঠিক আছে? বেলটমেন্ট এগুলা ইউটেরাইন শাপল, এটা স্টার মার্ক দিয়েছে কারণ এটা আমাদের মুক্তিযোদ্ধার আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট জিজ্ঞেস করে, এরা পারে নাই। ইউটেরাইন শাপলটা হচ্ছে এটা একটা প্রবাবল সাইন, এটা হচ্ছে সফট ব্লোয়িং মারমার সিনক্রোনাইজ উইথ মাদারস পালস। ইউটেরাইন শাপলটা তুমি বলবে স্যার আপনি এটা কিভাবে দেখবেন? এটা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে দেখতে হবে, কারণ এটা হচ্ছে অস্কালটেশন। স্টেথোস্কোপটা তুমি ইউটেরাসের জায়গায় বসাবা, কানের মধ্যে দিবা এবার, হ্যাঁ এয়ার পিস দেওয়ার পরে তুমি একটা ব্লোয়িং মারবা, ওই যে একটা নল দিয়ে পানি যায় এরকম দেখবা, মানে নল দিয়ে পানি যাইলে এরকম যে একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ পাবা, ব্লোয়িং মারমার। একটা মনে হবে যেন রাশ যাচ্ছে, রাশ একটা মানে আওয়াজ হবে, এবং সেটা সিনক্রোনাইজ করবে মাদার্স পালসের সাথে। আর তুমি কি করবা কি, এক হাতে মায়ের পালসে, রেডিয়াল পালসে আঙ্গুল রাখবা, তো ফিঙ্গার রাখার পরে তুমি রেডিয়াল পালস দেখবা, আর এদিকে কানের মধ্যে স্টেথো দিয়ে ওটা ডায়াফ্রামটা দিবা ইউটেরাসের উপরে। তুমি দেখবা ওখানে যে রাশ, যে সাউন্ড ব্লোয়িং যে মারমার, এটা রাশের মধ্যে একটা শাই করে একটা আওয়াজ হবে, হ্যাঁ মনে হচ্ছে একটা নল যাচ্ছে। ওই সাউন্ডটা এবং পালস দেখবা একসাথে মিলতেছে। এদিকে পালপেশনে তুমি রেডিয়াল পালস পাচ্ছ, ওদিকে কানের মধ্যে দেখবা যে সমান তালে
দুইটাই একসাথে দেখবা যে আওয়াজও শুনতেছো, এখানে হাতের মধ্যে পালপেশনে পালসটাও তুমি ফিল করতেছো। এই দুইটাকে বলা হয় সিনক্রোনাইজেশন, মানে একসাথে ফিল করা। এটাকে বলা হয় ইউটারাইন শাফল। এবং এটা ইউটারাইন শাফলটা কিভাবে শুনবো, এটা অসকালটেশন করে স্টেথোস্কোপ দিয়ে। এতটুকু বললে হবে, আর কিছু, তবে এগুলো আমরা দেখি না, ঠিক আছে। এটা হচ্ছে ইউটারাইন ভেসেলগুলোর আওয়াজ শোনা যায়। এবার আসো আমাদের যে একজন প্রশ্ন করলো না যে স্যার আমি তো প্রিজাম্পটিভ সাইন বুঝলাম, প্রবাবল সাইন বুঝলাম, এখন আমি রোগীকে কি করব। এবার আমি ওকে একটা টেস্ট দিব। অ্যাকচুয়ালি আমরা এটাই করি শুধুমাত্র আউটডোরে, হিস্ট্রি টিস্ট্রি নিয়ে ঠাস করে একটা পরীক্ষা দিয়ে দিই। সেটার নাম কি? প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে কিনা দেখি। আত্মীয় স্বজন তোমার আল্ট্রাসাউন্ড করা যায়, ইজ গুড, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিটা HCB HCG হ্যাঁ urine test. হ্যাঁ ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। তো ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট হচ্ছে এইচসিজি বলছো না কারা, ওইটা ঠিক আছে। হ্যাঁ লজিক্যাল টেস্ট। এইচসিজিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, ঠিক আছে। এটাতে আমরা কিট বলা হয়, কিছু প্রেগন্যান্সির কিট পাওয়া যায় ওই হরমোনটা ডিটেকশন করার জন্য। ওই হরমোনটা ডিটেকশন করি কিসে? স্যাম্পল কিনি urine urine ইউরিন। কোন সময়ের ইউরিনে এই হরমোনটা বেশি থাকে? বিকালে, রাতে, সকালে? সকালে। আর্লি early মর্নিং। morning বলা হচ্ছে যে আপনি ঘুম থেকে উঠে একদম সকালে প্রথম যে প্রস্রাব করবে পেশেন্টকে বলে দিতে হবে এই প্রস্রাবটা কালেক্ট করবেন। কালেক্ট করে এই যে প্রেগন্যান্সির যে স্ট্রিপ কিট এটা দিবেন, ওখানে কালার চেঞ্জ দেখা যায়। প্রেগন্যান্সি হলে কি ধরনের কালার আর নরমাল হলে কি ধরনের কালার, ঠিক আছে। এটাকে ইমিউনোলজিক্যাল টেস্ট, এইচসিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন টেস্ট করি আর্লি মর্নিং স্যাম্পল নিয়ে। সেটাই হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি প্রিজাম্পটিভ প্রবাবল হয়ে গেলেই আমরা এবার কি করব? টেস্টগুলা করব। এখানে কিছু বায়োলজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে, এগুলো আমরা করি না। এগুলো তবে এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। এগুলো বই আছে, শিখতে হবে, এতটুকু জানলে হবে। এগুলো আমরা রিপিট রেস্টেড হাবিজাবি যা আছে, হ্যাঁ 6টা। এগুলো আবার হাইড্রোডিফর্ম মোল, কোরিওনিক এপিথেলিওমা, একটোপিক প্রেগন্যান্সি তো পজিটিভ আসে, তাহলে কি এটা কনফার্মেটরি হইলো? হইলো না, এইজন্য আমরা এগুলো করি না। এটা এমসিকিউর জন্য তোমার লাগবে যে কোনগুলো বায়োলজিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট যেটা তোমরা একটু আগে বললা সেটা হচ্ছে কি? urine for pregnancy test to detect the human chorionic gonadotropin hormone. Early morning sample নিব। এটা একটা ইমিউনোলজিক্যাল টেস্ট। হ্যাঁ, এটা কি কি মেথডে করা যায়? ইনহিবিশন মেথড, ডাইরেক্ট ল্যাটেক্স মেথড আছে, হেমাগ্লুটিনেশন ইনহিবিশন টিউব টেস্ট আছে যেটা আমরা করি, আদার্স রেডিওইন অ্যাসে আছে। এটা একটু জানতে হবে। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তুমি একটা পরীক্ষা জিজ্ঞেস করবে, তুমি বলে দিলা এসে দেখি ইউরিনে দেখি, যেটা আমরা পরীক্ষা মানে তোমার যে কোনো রোগী এখন থেকে তোমাকে যদি বলে দোস্ত নশিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, অ্যাবডোমেন বড় হচ্ছে, ব্রেস্টে চেঞ্জ আসতেছে, কুইকেনিং পাচ্ছি, ওইটা পাচ্ছি, অ্যামনোরিয়া হয়ে গেছে, তুমি কি করবা? যে দোস্ত একটা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করে ফেল, শেষ। পজিটিভ পজিটিভ বলে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি করলাম? প্রবাবল সাইন গুলো বললাম। হ্যাঁ, আসো না। Yes, sir. হ্যাঁ, প্রবাবল সাইনের মধ্যে আমাদের একটু ইম্পর্টেন্ট বিষয় ছিল, বেশি ছিল ফান্ডাল হাইট মেজারমেন্ট। নাম্বার 2 কি বলছি? Hagar sign. সাইন আছে, হেগার সাইন। তারপরে কি বলছি আমরা? হেগার সাইনের পরে সার্ভিসের মডেল সাইন। এটা আস্তে আস্তে সফট হয়ে যাবে, ঠিক আছে। যেটা হেগার সাইনে বলা হচ্ছে সার্ভিস হার্ড থাকবে, ইউটারাসের বডিটা ইলাস্টিক থাকবে। হ্যাঁ, এরপর আমরা কি বলছি? Braxton sign. Braxton Hicks sign. ভেরি নাইস, খুবই ইম্পর্টেন্ট মুৎসুফি স্যারের যে ব্র্যাক্সটন হিক্স সাইন। এটা হচ্ছে একটা ইন্টারমিটেন্ট কি থাকবে? নন কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট Uterine contraction থাকবে। ইউট্রাইন কন্ট্রাকশন দেখবে, যেটা ফিজিওলজিক্যাল। হ্যাঁ, এটা পেইনলেস থাকে। পেইন হলে তখন কিন্তু আমরা অ্যাবনরমালিটি চিন্তা করব, কারণ আর্লি এত সহজে তো পেইন হওয়ার কথা না। এন্ড স্টেজ হলো ইট ইজ লেবার পেইন অর ফলস লেবার পেইন, কিন্তু নরমালি এটা পেইনলেস থাকে। এরপর আমরা বলছি কি হতে পারে? Ballotment. হচ্ছে ব্যালটমেন্ট করে হাতে পালপেশন করতে পারে, এগুলো তোমরা করবা না। এরপর আমরা বলছি কনফার্মেটরি একটা টেস্ট করি, সেটার নাম হলো বায়োলজিক্যাল টেস্ট।
ইমিউনোলজিক্যাল টেস্ট। কিন্তু প্র্যাকটিক্যালি কোনগুলো করি? ইমিউনোলজিক্যাল টেস্ট করি। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল টেস্টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কমন? HC গোনাডোট্রপিন হরমোন। আর্লি মর্নিং স্যাম্পল নিব। এগুলো কিন্তু রোগীকে তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে, এগুলো এখন থেকেই জেনে রাখলে খুব ভাবসাব নিয়ে বলে দেবে, সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব যেটা হবে এটা করবে, এটা নিবে। ঠিক আছে, বলে আরে তো অনেক কিছু জানে না, আইলে কালে কি করবা? রেফারেল ডক্টর হবে। হ্যাঁ, রেফারেল ডক্টর করে জীবন চলে যাবে। আর যে প্রথমে একজন বলছিল আল্ট্রাসোনোগ্রাফি করব, আল্ট্রাসোনোগ্রাফি কেন করব না? কারণ আল্ট্রাসোনোগ্রাফি প্রথমেই এই করা উচিত না, কারণ এটা রেডিয়েশন, তো এগুলো ক্ষতি হয়। হ্যাঁ, ওই বাচ্চার অনেক ক্ষতি হয়। ঠিক আছে, ওকে ভাই, আশা করি প্রিজম টিউব প্রবাবল সাইন পারা যাবে তো? কষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সবার? স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। ক্লাস করতেছি, কিছু বুঝতেছি না, হ্যাঁ পেন দিচ্ছেন না স্যার স্যার এরকম। বুঝতেছি। জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের বারবার যেটা শুরুতে বলছি যে আমরা হচ্ছে জানবো, ক্লাসে থাকি, ঘুমাইলে ঘুমানোও যাই, আমরাও ঘুমাই মাঝে মাঝে, আমরাও বিভিন্ন জায়গায় ক্লাস করি, তো আমরাও ঘুমাই মাঝে মধ্যে যখন দেখি যে না এটা আসলে খুব বেশি কাজে লাগতেছে না বা সামহাও এটা ঠিক না, তো আমরা ঘুমাবো, সেটাও ঠিক আছে। তো জানতে পারলে কিছু জিনিস, যেমন আমি তো তোমাকে প্রেশার দিচ্ছি না, আমি তো তোমাকে কেন বলতেছি না যে একটু পরে এটা না পারলে ক্ষতি হয়ে যাবে, মামলা হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, অনেক এই জন্য আমরা বলতে চাচ্ছি, যেহেতু তোমাদের ফার্স্ট কপি শেষ হয় না, ওটা বিশাল একটা টেনশন আছে, ওটা রেগুলার পড়তে থাকো। পাশাপাশি এইগুলা হচ্ছে এই যে আজকে এটা দেখাইলাম, আমার মনে হয় যে তুমি মোটামুটি বুঝে ফেলছো। এবার তুমি এক পলক শুধু সাইন গুলো দেখলেই, পজিটিভ সাইন এখনো পড়ায়নি, দেখলে তুমি বলবো যে আর এগুলো তো পারি। তোমার একটা রোগী ফোন দিলে বলবো যে এটা আমি পারি স্যার বলছে এটাই, তুমি বলতে পারবা হ্যাঁ এই সময় একটু ব্লিডিং হতেই পারে, প্রেগন্যান্সি পজিটিভ আসা পরও 2-3 মাস পরে মেনস্ট্রুয়াল একটু ব্লিডিং হয়, এটা নরমাল, কিন্তু এটা আবার বেশি হলে অ্যাবর্শন। সে বলতেছে নসিয়া ভমিটিং, ঘুম থেকে উঠে তুমি বলছো একটা ইউরিন পর প্রেগন্যান্সি টেস্ট করে ফেলেন, এটা ল্যাবে গিয়ে পজিটিভ, বা আমার মেয়ে তো অনেক কিছু জানে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি জানো। একটা নসিয়া ভমিটিং হচ্ছে, তুমি বলতো সেটা নরমাল, এখন 2 দিন পরে এসে বলছে আমি তো নেতায় গেছি, বমি করতে তো শেষ, তুমি বলবো একটা অ্যান্টি এমিটিক নেন, বমির একটা ইনজেকশন নেন, চলে যাবে। তুমি জানো যে এটা নাম হাইপারএমেসিস গ্যাভিটারাম, এখন একটা অ্যান্টি এমিটিক দিতে হবে, এটা তো সাইড ইফেক্ট নাই। কথা বুঝে গেছে কিনা? ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে পারলে সুবিধা। হ্যাঁ, জিনিসগুলো। এবার আসো পজিটিভ সাইন। হ্যাঁ, রোল 50 কে সামিহা জি স্যার। শুনতে পাচ্ছ? গুড, ঠিক আছে। এরপর হচ্ছে মনিটর তো আছে, ওকে ও ডিস্টার্ব করা যাবে না, মনিটর ডিস্টার্ব করলে আবার মনিটর পর থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করবে নাকি, মনিটরদের উপর অনেক কাজ। এবার আসো পজিটিভ সাইন্স অফ প্রেগন্যান্সি। এটাকে কি বলছিলাম আরেকটা নাম? কনফার্মেটরি সাইন অফ প্রেগন্যান্সি। এইটা কিন্তু পরীক্ষা আসে, খুবই আসে, এবং এটা বেশি ধরবে তোমাকে, এমসিকিউ তে আসে, রিটেন আসে। পরীক্ষা অনেক সময় বলা যায় হোয়াট আর দ্য সাইন্স অফ প্রেগন্যান্সি, শুধু বলে যে মেনশন করলে শুধু নাম, কারণ এতগুলো মেনশন করলে 2 মার্ক পেয়ে যাবা। যদি বলা যায় স্পেসিফিক পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি, ডেসক্রাইব পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি, তাহলে একটু ইলাবোরেট করতে হবে। হ্যাঁ, আসো এবার পজিটিভ সাইন অফ প্রেগন্যান্সি কি কি? ফিটাল পার্ট এন্ড মুভমেন্ট। তো তুমি যদি ফিটাল পার্ট বুঝতে পারো, ফিটাল মুভমেন্ট বুঝতে পারো, তোমার কি আর কোনো নেগেটিভিটির প্রয়োজন আছে? নাই, বাচ্চাই হয়ে গেছে কেন। হ্যাঁ, এখন তুমি যদি এসে বলো যে ডাক্তার সাহেব আমার মেয়ের পেট বড় হয়ে গেছে, আমার মেয়ের মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, এখন মাঝে মাঝে কে যেন লাগতে মনে হয় বাতাস লাগছে, এখন তার বাতাস লাগে না, বাতাস না লাগার আগে লেগে গেছে, এখন ঘটনা শেষ। এখন আসো এরকম বহুত গাইবি বাতাস লাগে অনেক সময় আনমেরিড উইমেনদের। ঠিক আছে, এসে ডাক্তারের কাছে বলবে, এবং ডাক্তার বলবে যে আপনার মেয়ে প্রেগন্যান্ট, বলছে না আমি তো বলছিলাম আমার বাতাস লাগছে। এনিওয়ে, আল্লাহ মাফ করো। এবার আসো প্রেগন্যান্সিতে কি কি আছে। ফিটাল পার্টস এন্ড মুভমেন্ট যখন চলে আসবে, এখানে আর লুকোচুরির সুযোগ নেই। ফিটাল হার্ট সাউন্ডই যখন চলে আসবে, যে অসকালটেশন করে বাবা, প্লাসেন্টাল শাফল। এখানে একটা জিনিস খেয়াল করো তো, প্রবাবল সাইনে কি ছিল? একটা শাফল ছিল, ইউটেরাইন শাফল। ভেরি নাইস। এটা কিন্তু এমসিকিউ তে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, মাথায় রাখবে, এটা এমসিকিউ তে আসে। এখানে হচ্ছে প্লাসেন্টাল শাফল, আর ওখানে ইউটেরাইন শাফল। ইউটেরাইন শাফলটা কি দিয়ে আমরা ফিল করতাম? তো ওটা আবার কার সাথে সিনক্রোনাইজ হয়? ওটা হ্যাঁ, তুমি ওটা ইউটেরাইন শাফল নাকি প্লাসেন্টাল শাফল একটু পরে বলবো। ইউটেরাইন শাফলটা আমরা বলছি সিনক্রোনাইজ উইথ রেডিয়াল পালস। তুমি মায়ের হাতে রেডিয়াল পালসে হাত দিবা, এখানে কানে শুনবা, দেখবা যে কি দুইটা একসাথেই ফিল করতেছো, ওখানে আওয়াজ শুনতেছো, এখানে পালপেশন পাচ্ছে, পালসেশন পাচ্ছে, দ্যাট ইজ ইউটেরাইন শাফল। প্লাসেন্টাল শাফলটা কিন্তু সেম, কিন্তু তুমি রেডিয়াল পালসের সাথে যখন হাত দিবে দেখবা মিলতেছে না, এটা এখানে শুনতেছো আর এখানে এর পরে পালসেশন পাচ্ছে, তাহলে তুমি বলবা যে এটা সিনক্রোনাইজ হচ্ছে না, দ্যাট মিন্স এটা প্লাসেন্টাল শাফল। ওকে,
জি স্যার আরেকটা শাপল আছে এখানে দেখো, আম্বিলিকাল শাপল। তাহলে দুইটা শাপল আছে, তিনটা শাপল আছে। একটা শাপল ইউটেরাইন শাপল, সেটা হচ্ছে প্রবাবল সাইন, আর পজিটিভ সাইনের মধ্যে হচ্ছে আম্বিলিকাল শাপল, প্লাসেন্টাল শাপল। তুমি পড়ার সময় কিন্তু মুখস্থ করবা, কিন্তু আমার এই পয়েন্টগুলো একটু নোট মানে মাথায় ধরে রাখলে পড়ার সময় বলবো যে হ্যাঁ চোখে পড়বে যে এই দুইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, তাহলে তোমার ভুল হবে না। এরপর হচ্ছে এক্সরে ডায়াগনোসিস, এরপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এখন আলট্রাসোনোগ্রাফি যখন তুমি ফিটাসই পেয়ে যাবা, তাহলে কি আর কোনো চিন্তা আছে? নাই। এক্সরে করলে যখন No. ফিটালের পেয়ে যাবা, বোনসের শ্যাডো পেয়ে যাবা, আর কোনো মানে ভুল হইতে পারে? হইতে পারে না। এই জন্য এইগুলাকে বলা হচ্ছে পজিটিভ সাইন। একটু একটু আমরা দেখি, ঠিক আছে? দাঁড়াও, ওকে, হ্যাঁ, আচ্ছা। ফিটাল পার্টস এন্ড মুভমেন্ট, হ্যাঁ, এটা কিন্তু স্যারা জিজ্ঞেস করে যে ফিটাল মুভমেন্ট কখন থেকে তুমি বুঝতে পারবা হাত দিয়ে পেটে? 24 সপ্তাহ। কত সপ্তাহ থেকে? 24 উইকস। 24 উইকস এর পর তুমি যখন কি করবা, মানে মা বলবে আর কি, হ্যাঁ 24 সপ্তাহ পরে মা বলবে যে বাচ্চা আমাকে লাথি মারে, হ্যাঁ। আর তুমি হাত দিয়ে বুঝবা কখন? 34 সপ্তাহ। এখন তোমাদের অনেক পেশেন্ট তোমাকে বলবে তো আমি তো, তুমি বলছো যে টিউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট কর, পজিটিভ পাইলা, মহা খুশি, আচ্ছা 2 মাস গেল, 2 মাস পর সে বলতেছে দোষ আমরা তো জানি যে বাচ্চা লাথি দেয়, এখন তো বাচ্চা কোনো লাথি দিচ্ছে না, কি হবে? তো তুমি কি বলবা যে তুমি আল্ট্রাসাউন্ড করো? না না। স্যার। কেন? তো 24 উইকস পরে গিয়ে না ফিটাল পার্টে লাথি মারবে, তো এখন তো তুই পাবি না, বলবা যে তুই তো এখন পাবি না, এটা ওয়েট কর। এটা একদম খুব কমন একটা সিনারিও, একদম কমন সিনারিও। নতুন মানে ফার্স্ট প্রেগন্যান্সিতে যে লোকজন কি পরিমাণ সাইকোলজিক্যালি ডিপ্রেস থাকে, কিছুক্ষণ পর আত্মীয় স্বজন হলে কালে ফোন দিবে, এটা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, খাইতে পারতেছি না, আরে বাচ্চা তো নড়তেছে না, গেছে মনে হয় মরে, কাহিনীর শেষ নেই। তবে এটা আসলেই অনেক কষ্ট, এটা আমাদের মারা এটা সহ্য করছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমার প্র্যাকটিক্যালি খুবই দরকার, ফিটাল পার্টের যে মুভমেন্ট মা বুঝতে পারবে 24 সপ্তাহ পরে, হ্যাঁ। ফিটাল হার্ট সাউন্ড, এটা কিভাবে শুনবো? স্টেথোস্কোপ দিয়ে। ফিটাল হার্ট সাউন্ড রেট কত? 160 160 at 160 fifth and at 120 fifth, at 9 months. 120 at এটা সাধারণত হ্যাঁ এরকম রেঞ্জ আছে, অথবা তুমি ইয়া বলতে পারো, সিঙ্গেলও বলতে পারো, হ্যাঁ। যাক, এগুলো আমরা জানলে হয়, এগুলো খুব বেশি জিজ্ঞেস করি না। ফিটাল হার্ট সাউন্ড কখন পাবা না? যখন ফিটাসটা মারা যাবে। এটা আমাদের স্যার জিজ্ঞেস করে, মিসুদি স্যার জিজ্ঞেস করতেছে আচ্ছা বাচ্চা তো সাউন্ড পাবা না, খুব ভালো কথা, কখন পাবা না? এখন ঠাস করে আর বলতে পারে না, কি ফিটাল হার্ট সাউন্ড কখন পাবো না? প্রথম কথা বাচ্চা যদি মারা যায়, একদম সোজা কথা, চোখ বন্ধ করে বলে দিবা। এই যে একজন বলছে থ্যাংক ইউ। এরপরে কি হলে এক্সেসিভ কোয়ান্টিটি অফ লিকুয়ার এমনি, যে অ্যামনিওটিক ফ্লুইডে যদি অনেক বেশি হয়ে যায়, এরপরে অনেক বেশি ফ্যাটি মহিলা হলে, দেখা গেছে অ্যাবডোমিনাল ওয়ালে যে পরিমাণ ফ্যাট জমে আছে, কি সাউন্ড বোম মারলেও আসবে না, সাউন্ড তো আসবেই না। এরপর হচ্ছে কি হয় না, এক্সামিনেশন ইজ মেড বিফোর 18 উইকস অফ প্রেগন্যান্সি। তো 18 উইকস এর আগে তো তোমার ফিটাল হার্ট সাউন্ড পাবা না, ঠিক আছে? ওই যে 18 উইকস এর পরে পাওয়া যায়, বুঝে গেছে? জি স্যার। বুঝছো কিনা এটা? জি স্যার যদি আমরা ইয়েস স্যার। এটা আমরা যদি স্যাররা জিজ্ঞেস করে, তোমার আত্মীয় স্বজন যদি জিজ্ঞেস করে, তাহলে বাচ্চা নড়াচড়া এগুলো যখন কেউ বলবে যে আমি পাচ্ছি না, প্রথম কিন্তু মনে রাখতে হবে ইট ইজ অ্যালার্মিং সাইন। কখন অ্যালার্মিং সাইন? যে বাচ্চা নড়াচড়া না করলে, এবং বাচ্চার যদি হার্ট সাউন্ড ডাক্তার বলে যে আমি পাচ্ছি না। নাম্বার 2, এবার তুমি চিন্তা করবা যে এটা কতদিনের প্রেগন্যান্সি। যখন বলবে এটা আজকে এন্ড স্টেজের দিকে প্রেগন্যান্সি, থার্ড স্টেজের প্রেগন্যান্সি, 32 সপ্তাহ হয়ে গেছে, আগে পাইতাম এখন পাচ্ছি না, তাহলে ইট ইজ অ্যাবনর্মাল, ইট ইজ সিরিয়াস ইস্যু। কিন্তু তুমি জিজ্ঞেস করলা এই দোস্ত কয় মাস হয়েছে ভাই, আপনার কয় মাস চলে? 1 মাস, 2 মাস, 3 মাস, তুমি বলো যে আপনি ওয়েট করেন আরো পরে পাবো। কিন্তু যদি বলো যে আমি আগে পাচ্ছিলাম, এখন 32 উইকস চলে, এখন পাচ্ছি না, ইটস অ্যালার্মিং। আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চা মারা গেছে কিনা, আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে এক্সেসিভ ফ্লুইড কিনা, পলিহাইড্রোমনিয়াস কিনা। এবং সে সবগুলো দিকে দেখলাম যে না, হার্ট সাউন্ড আল্ট্রাসোনোগ্রাফি করে পাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফি করে বাচ্চা অ্যালাইভ পাচ্ছি, তাহলে সে মোটা, এই জন্য আমি শুনতেছি না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবো। এই যে প্লাসেন্টাল শাপল, আমরা অলরেডি বলে ফেলছি, প্লাসেন্টাল শাপলটা হচ্ছে তোমার সফট মারমার, এটা প্লাসেন্টাল কি বলে প্লাসেন্টাল সাইডেই শোনা যায়, অর্থাৎ তুমি ইউটেরাসের উপর রাখলেই হবে,
তবে এটা মাদারের পালসের সাথে সিনক্রোনাইজ করে না, করবে না। এটা ফিটাল সাথে সিনক্রোনাইজ করে। আর আম্বিলিক্যাল স্যাপল এটা হচ্ছে এটা একটা মারমার, এগুলো লাগবে না, এটা আমাদের লাগবে এক্স-রে ডায়াগনোসিস। কয়টা পয়েন্ট আছে এখানে? 5টা পয়েন্ট আছে, এটা একটু স্টার মার্ক করে এটা তোমাদের করবা যে আমরা এক্স-রে দিয়ে ফিটাল পার্ট কিভাবে ডিটেক্ট করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা এক্স-রে করি কিনা প্রেগন্যান্সিতে, প্রথম কথা হচ্ছে আমরা এক্স-রে করব না, কারণ এক্স-রে হচ্ছে আল্ট্রাসাউন্ড হচ্ছে বেশি হাইলি রেডিয়েশন, অনেক বেশি রেডিয়েশন আছে। এরকম রেডিয়েশনে বাচ্চার অ্যাবনরমালিটি হয়, বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে এক্স-রে আমরা করি না, আমরা সর্বোচ্চ কি করে আল্ট্রাসোনোগ্রাফি করি। আল্ট্রাসোনোগ্রাফি করে ঠিক হয়ে গেল, আমি কেন করব? তো তুমি আমাকে বলতো সালটাজ আপনি এক্স-রে করাচ্ছেন কেন, এক্স-রে দিয়ে ডায়াগনোসিস করতেছেন কেন? এক্স-রে দিয়ে ডায়াগনোসিস করা যায় সেটা বলতেছি, সেটা অ্যালাইভ বাচ্চার ক্ষেত্রে করব না। কাদের করব? মরে গেলে করব, ডেথ হলে তখন করব। বুঝে গেছে? তাহলে জি, স্যার। এক্স-রে অ্যালাইভ বাচ্চার ক্ষেত্রে করব না, কারণ রেডিয়েশন এত বেশি মারাত্মক, হাই পাওয়ারই, যেটা বিকলাঙ্গ অ্যাবনরমালিটি হতে পারে। তাহলে কনজেনিটাল অ্যাবনরমালিটি না হওয়ার জন্য স্যার আমরা কি করি, আমরা সব আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হলে এক্স-রে করব না, ওকে ভাই কম করতে পারি স্যার একদম নিশ্চিন্তে, বাচ্চা ডেথ, আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডেথ। এখন তুমি আল্ট্রাসাউন্ড করে লাভ নাই, একটা এক্স-রে করে ফেলা ঠাস করে শেষ। তো তুমি বলতে পারো স্যার মুচ্ছুদিটা জিজ্ঞেস করে যে এক্স-রে শ্যাডোতে কি কি পাবা? ক্রিসেন্ট্রিক অর অ্যানুলার শ্যাডো পাবা, কিসের? স্কাল। এ সিরিজ অফ স্মল ডটস, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, ভার্টিক্যাল কলাম যেটা আছে এটা হচ্ছে ডট 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 পাবা, ছোট 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 স্পট, ঠিক আছে? রিবস গুলো পাবা হচ্ছে কিছু প্যারালাল লাইন, তারপর হচ্ছে হাত পা গুলো কিছু লিনিয়ার শ্যাডো পাবা। এবং এই এক্স-রে এর মাধ্যমে তুমি টুইন প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারবা, ফিটাল ডেথ ডায়াগনোসিস করতে পারবা, হাইডিফর্ম মোল্ড ডায়াগনোসিস করতে পারবা। ওকে, তাহলে এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাফি দুটা দিয়েই আমরা কনফার্মেটরি হতে পারি, কিন্তু এক্স-রে কখন কেন করব না, কারণ এক্স-রে তে রেডিয়েশন বেশি। কখন করতে পারি? নিশ্চিতে ডেথ হয়ে গেল। কিভাবে বুঝবো? ওই যে ক্রিসেন্ট্রিক অ্যানুলার শ্যাডো পাবা স্কালের, তো ফিটাস না হলে তো স্কালের শ্যাডো করতে আসবে। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, ভার্টিক্যাল ডট 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 কিছু স্পট দেখলে ইজ ভার্টিক্যাল কলাম, এটা ডেফিনেটলি একটা ফিটাস ছিল। আমরা প্যারালাল কিছু চেস্টে যদি লাইন পাই, দিস ইজ রিব, এটা আমাদেরকে একটু জানলেই হয়ে যাবে। পরে এক্স-রে করার পরে ফিটাল ডেথ হয়েছে কিনা কিভাবে বুঝবো? স্যার স্পেলডিং সাইন পাবো, ভার্টিক্যাল কলামটা স্পাইনাল কলামটা কলাপস পাবো, হার্ট এবং ব্লাড ভেসেলের মধ্যে গ্যাস জমবে। তো তুমি বলতে পারো এটা আমি এক্স-রে তে কিভাবে বুঝবো? স্পেলডিং সাইন এক্স-রে তে কি পাবো সেটা আমরা একটু পরে বলতেছি। স্পাইনাল কলাম যদি কলাপস করে সেটা কিভাবে বুঝবা? দেখবো যে ডট 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 ভার্টিক্যাল কলাম যেটা, এগুলো দেখবো যে সব এক জায়গায়। গ্যাস কিভাবে বুঝবো? ওই যে কালো কালো শ্যাডো পাবা, এটা স্টার মার্ক কেন, কারণ এটা সারা জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে এক্স-রে করব না, কিন্তু এক্স-রে করলে কি কি পাবো সেটা আমরা বললাম, এবং এক্স-রে করব মাত্র ডেথ হলে, তবে এটা সচরাচর করি না। আল্ট্রাসোনোগ্রাফি কোন উইকে করি? এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি 6 উইকে করা যায়, 7 উইকে করা যায়, 10 উইকে করা যায়, 14 উইকে করা যায়, 20 to 24 উইকেও করা যায়। ঠিক আছে, এরপরে তো অনওয়ার্ডস তোমার যখন প্রয়োজন হবে তুমি করতে পারবা। আর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কি কি করতে পারো? আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এভরিথিং তুমি জানতে পারবা, অ্যালাইভ কিনা, ডেথ কিনা, ফিটাল হার্ট রেট, তারপর হচ্ছে তার হার্ট সাউন্ড, তারপর হচ্ছে তোমার পজিশন, মাথা নিচে না উপরে, সেক্স ডিটারমিনেশন মেল অর ফিমেল, কোন ডেথ হয়ে গেছে, দুইটা প্রেগন্যান্সি, নাকি হাইডেটিফর্ম মোল লাইক টিউমার, প্লাসেন্টা কি ঠিক জায়গায় আছে, কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা। তাহলে এভরিথিং ইজ পসিবল থ্রু আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে মোস্ট মানে যখন প্রেগন্যান্সি কনফার্ম হয়ে যাবে তখন আমাদের ভরসা কোথায়? আল্ট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, এমসিকিউতে আসে যে আল্ট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সিতে কখন কখন করব। হ্যাঁ, এটা একটু মাথায় রাখি। তাহলে এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে কোনটা বেটার? আল্ট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, ওকে। আর পর হচ্ছে কোন সপ্তাহ থেকে করা যায় সেটা বুঝলাম। এখন প্রশ্ন আসবে, স্যার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা সেক্স ডিটারমিনেশন করতে পারি, তাহলে
কিছু ঘটনা ঘটে, তুমি আল্ট্রাসাউন্ড করতে গেলা, পেশেন্ট পার্টিদের সমানে তোমাকে চাপাচাপি করবে, স্যার প্লিজ বলেন না ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। প্রথম কথা হচ্ছে সেক্স ডিটারমিনেশন করা যায়? যায়। 2 নাম্বার হচ্ছে তুমি কি বলবা? স্যার বলবো না। না। কেন? কারণ হচ্ছে এটা প্রফেশনাল সিক্রেসি, এটা তোমাকে মেইনটেইন করতে হবে। প্রফেশনাল সিক্রেসি করছো না ফার্স্ট জি টাইমে? স্যার। জি Yes, sir. স্যার। স্যার প্রফেশনাল সিক্রেসি মেইনটেইন করতে হবে। এখন আমি যদি বলি, বলে দিলে কি অসুবিধা? তোমার আত্মীয়-স্বজন মনে করো তোমার কাছে গেছে, তুমি বলে দিলে, এটা তো বলেছে। হ্যাঁ মনে করো তোমার আত্মীয়-স্বজন তোমার কাছে আসছে, আরে আপু বলেন না আমার কি ছেলে না মেয়ে, বলে দিলে আপনার ছেলে হবে। দুমায়েরা কি করলো, মানে উদযাপন করা শুরু করে দেয়। এখন তো আবার বিভিন্ন ধরনের অকেশনে বিভিন্ন ধরনের উদযাপন চলে, দুমা উদযাপন করলো, আচ্ছা ঠিক আছে, এখন ডেলিভারি হইলো, আল্লাহ না করুক চলে আসলো মেয়ে, ঠিক আছে, এখন চলে আসলো কি মেয়ে, এখন কি হবে বলো? এরপরে পিঠে চামড়া থাকবে? ভাঙচুর করে শেষ। কাকে ভাঙচুর করবে? তোমাকে না, ভাঙচুর করবে কাকে? তুমি তো আলট্রা করছো, তুমি তো ডেলিভারি করো নাই। ভাঙচুর করবে হসপিটাল। স্যার কেন? কারণ ডেলিভারি করছো হসপিটালে। ওরা বলবে যে আলট্রাসাউন্ড বলছে ছেলে হবে, আপনারা ছেলে বদলা ফেলছেন, ডেলিভারি ছেলে হয়েছে, আপনারা মেয়ে দিচ্ছেন। তাহলে তোমার একটা কমেন্টে কত বড় ডিভাস্টেটিং একটা ঘটনা করতে পারে দেব, যে এটা বিশেষ করে গ্রামে এটা খুবই হয়, খুবই হয়। এই জন্য বলা হচ্ছে ইট শুড বি মেইনটেইন সিক্রেসি, প্রফেশনাল সিক্রেসি। তাহলে দ্য ডিটারমিনেশন অফ সেক্স ভায়া দ্য আলট্রাসোনোগ্রাফি শুড নট বি ডিসক্লোজড। বোঝা গেছে? কারণ হচ্ছে এটা অনেক বেশি কনসিকুয়েন্স আছে। বিশেষ গ্রামে এরকম আমাদের বহু কলিগ সিনিয়র স্যাররা আলট্রাসাউন্ড করছে, বলছে চাপাচাপি করে ছেলে বলছে, পরে হয়েছে মেয়ে, হসপিটাল ভাঙচুর করছে, না হলে ওই ডাক্তারকে মারতে আসছে। কারণ হচ্ছে গ্রামে তো একটা ছেলে মানে এটা অনেক কিছু। মেয়েদেরকে এখনো তো বিভিন্ন জায়গায় যেখানে একটু এডুকেশন লেভেল কম, ইলিটারেট বেশি, অনেক খারাপ চোখে দেখতে চায়। একটা ছেলে মানে তাদের মধ্যে অনেক, তারা অনেক কিছু চিন্তা করে আছে। ঠাস করে তুমি ডেলিভারি হওয়ার পর দেখলাম মেয়ে হয়ে গেছে, তাদের মন মানসিকতা মেজাজ কিছু ধরতে পারবে, ধরে রাখতে পারবে না। তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, সংসার অশান্তি নেমে আসে, হসপিটাল ভাঙচুর করে, বাচ্চা চুরি করে ফেলছেন। সো বি কেয়ারফুল, মামলা করে দিবে কিন্তু। হ্যাঁ, আমরা কখনো ডিসক্লোজ করব না। ওকে ফাইন। একটা প্রশ্ন আসে দেখবা, হাউ ইউ উইল কনফার্ম দ্য আর্লি প্রেগন্যান্সি অথবা সাইন সিম্পটম অফ ফার্স্ট ট্রাইমেস্টার। তো তোমাকে তাহলে একটু জানতে হবে স্যার ফার্স্ট ট্রাইমেস্টার কোনটা, সেকেন্ড ট্রাইমেস্টার কোনটা, থার্ড ট্রাইমেস্টার কোনটা। প্রথম 12 সপ্তাহ ফার্স্ট ট্রাইমেস্টার, তারপরে 12 সপ্তাহ সেকেন্ড ট্রাইমেস্টার, তারপর 12 সপ্তাহ থার্ড ট্রাইমেস্টার। ঠিক আছে? তাহলে যদি বলা হয় আর্লি প্রেগন্যান্সি কোনটা, আর্লি প্রেগন্যান্সি হচ্ছে কোনটা? আপ টু 12। হ্যাঁ, প্রিজাম্পটিভ সাইন এবং প্রবাবল সাইন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এতটুকু পর্যন্ত কার কার অসুবিধা আছে বলো? এতটুকু পর্যন্ত কার কার অসুবিধা আছে? এতটুকু পর্যন্ত কার কার অসুবিধা আছে? দেখি আমরা তাহলে পজিটিভ সাইন ও শেষ করে ফেললাম। ঠিক আছে, তাহলে একটু রিক্যাপ করি আমরা। এখানে লিখছে এখনো রোল কল করেননি, না পার্সোনাল চ্যাট গুলো ওপেনে দিয়ে দিচ্ছ নাকি তোমরা? কে কে আছো তোমরা এখানে? আমাদের মনিটর হচ্ছে কে? স্যার আমি স্যার। বেলাল না? জি স্যার। আচ্ছা, ওটা একটু পরে বলতেছি। ওকে, আমরা তাহলে আজকে কি কি পড়লাম? প্রেগন্যান্সি ডেফিনেশন, সেটা তো অলরেডি বলেই ফেলছি যে এখানে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন বলতে হবে, ওভাম ফার্টিলাইজড বাই স্পারমাটোজোয়া। তারপরে আমরা বলছি যে এটার মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স কেমন। মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স আমরা পরীক্ষায় জিজ্ঞেস না করলে বাস্তবতা এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা স্যাররা প্রশ্ন করে যে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয় কোনো ফিমেল আসামিকে, তাহলে তার ক্ষেত্রে কি প্রেগন্যান্সি অবস্থায় মানে ফাঁসি দেওয়া হবে? আমরা বলতেছি দেওয়া যাবে না।
কেন? ডেলিভারি হওয়ার 6 মাস পরে দেওয়া যাবে। এরপর আমরা বলছি যে তোমার অনেক সম্পত্তির জন্য প্রেগন্যান্সি আইডেন্টিফাই দরকার আছে। তারপর হচ্ছে তোমার সম্পত্তির জন্য বা ম্যারেজের জন্য দরকার আছে। এরপর আমরা বলছি 3 ধরনের সাইন আছে, প্রিজাম্পটিভ সাইন, প্রবাবল সাইন এবং হচ্ছে পজিটিভ আর কনফার্মেটরি সাইন। ঠিক আছে? যেমন আমাদের এখানে লোকজন কে কে আসো? রোল 20 তাসলিমা আসো, শুনতে পাচ্ছ? স্যার ওকে, শুনতে পাচ্ছি সে। আমরা প্রিজাম্পটিভ সাইন কটা বলছি? 9টা। ঠিক না? শুনতে পাচ্ছ? 9টার মধ্যে আমরা প্রথমে বলছি কি অ্যামেনুরিয়া। ঠিক না? জি শুনতে স্যার। পাচ্ছ? স্যার ওকে ফাইন। এরপর আমরা একটু দেখি এখানে আর কে আছে। আরিফুল ইসলাম 33 আসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আছি আমি। আরিফুল ইসলাম, আচ্ছা শুনতে পাচ্ছ তুমি? ছিল এতক্ষণ? স্যার আছি স্যার। না মাত্র ঘুম থেকে উঠছো? না স্যার, হ্যালো। আচ্ছা, এরপর আমরা হ্যাঁ প্রবাবল সাইনের মধ্যে আমরা কি বলছিলাম? এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, ফান্ডাল হাইটের মেজারমেন্টের কথা বলছিলাম। ইউটারাসের মধ্যে হ্যাগার সাইন বলছিলাম। তারপর সার্ভিক্সে গর্ডেল সাইন বলছিলাম, ব্র্যাক্সটন হিক্স সাইন বলছিলাম। তারপরে ইমিউনোলজিক্যাল বায়োলজিক্যাল টেস্ট বলছিলাম। ঠিক না? এরপরে আমরা দেখি ইমতিয়াজুল আলম আকাশ। আকাশ দেখতেছো? আকাশ আসো। ইয়েস স্যার। আচ্ছা, আমরা পজিটিভ সাইনের মধ্যে কি কি বলছি? ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল মুভমেন্টস, ফিটাল পার্টস, তারপর কি বলছি? আল্ট্রাসোনোগ্রাফি। তারপর কি বলছি আমরা? প্লাসেন্টাল শাফল। তারপর কি বলছি আমরা? আল্ট্রাসোনোগ্রাফি না, সরি স্যার এক্স-রে ডায়াগনোসিস, আচ্ছা বেলাল কই বলো দেখি। স্যার অ্যাবসেন্ট হচ্ছে স্যার রোল 6। রোল 7। ও আসে নাই কেন? দুজন কি একসাথে মানে মিউচুয়াল করে আসে না এরকম? না স্যার, রোল 7 এর হচ্ছে স্যার ও বাড়িতে স্যার, ওর নানা মারা গেছে, বাড়িতে গেছে স্যার। আচ্ছা, রোল 6। তো 6 এর তো স্যার কোনো কজ জানায়নি স্যার। কঠিন অবস্থা না? এরপর বলো। স্যার রোল 16। এরপর 39। এরপর মনিটর নাই নাকি আপনার? বেলার উপর এরকম কষ্ট দিলে কেমন হবে? দমায় আর স্যার 47। স্যার আসি স্যার। ভাই তোমার সাথে শত্রুতা আছে নাকি? এরপর বলো। তো 47 স্যার মানে আছে স্যার। 5 জন অ্যাবসেন্ট আছে আর কি না? স্যার রোল 6, 7, 16 আর স্যার 39। আমাদের 5 জন অ্যাবসেন্ট। তুমি আমাকে তার একটু পরে দিয়ে দাও। হ্যাঁ, 6 স্যার রোল 7 18 এতক্ষণ ছিল স্যার। 18 এর স্যার নেটওয়ার্ক প্রবলেম, এটা জানেন স্যার। ওকে, এখানে কি কি দেখতেছি আমি? 46 আমি সহ আর কি স্যার। 5 জন অ্যাবসেন্ট। 1 2 3 4 5 6 9 7 7 9 8 5 10 11 12 14 16 নাই না? জি স্যার। জি স্যার অ্যাবসেন্ট। 18 18 স্যার ছিল স্যার, ও নেটওয়ার্ক প্রবলেম চলে গেছে স্যার, শুরুর দিকে ছিল। ও মেসেজ দিবে না তোমাকে? মেসেজ দিছে স্যার আসাদ আর কি স্যার, স্যার আসাদ রোল 18। ও আচ্ছা, ওকে এরকম মাঝে মাঝে মেসেজ দিয়ে এসে চলে যাবে? স্যার ওটা তো জানি না, আজকে প্রবলেম বলতেছে, এটা নেটওয়ার্ক কি প্রবলেম। 38 39 কোথায়? 38 39 39 অ্যাবসেন্ট স্যার। 38
ইসমাইল হুসাইন সার্টিফিকেট এতক্ষণ ছিল স্যার। স্যার আসি স্যার। তুমি ছিলা এতক্ষণ? জি স্যার ছিলাম স্যার। আমার নেট ডিস্টার্ব করছিল স্যার, পড়াইছিলা লেফট নিলাম আবার আসছে এখন। কি পড়াইছিলাম লাস্টে? মনে আছে তোমার লাস্টে কি পড়াইছি? স্যার আমি এখন জয়েন হয়েছি স্যার, এতক্ষণ ছিলাম না স্যার, নেট ফার্স্টে ছিলাম। লাস্টে কি পড়াইছি তাহলে বলো। ওকে মেসেজ টেস দিও না কেউ, বলো ফার্স্টে তাহলে কি পড়াইছি এটা বলো। একটু টপিকসটা বলো না, তাইলে তো হয়ে যায়, স্মার্ট হও না। স্যার প্রেগন্যান্সি স্যার। প্রেগন্যান্সির শুরুতে কি পড়াইছি? কঠিন অবস্থা, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি অ্যাবসেন্ট গুলো পেয়ে গেছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমরা পরবর্তীতে বাকিগুলো পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এটা সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।